সবাই যখন শুভর লাশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই সময় শুভর ধনীরাম সহ তার মামা বাড়িতে আসলো। সবাই তো অবাক হয়ে গেল নিউজে যে তারা শুনলো 2জন সেনাবাহিনী মারা গেছে বোমা ডিফিউজ করতে গিয়ে। শুভ নানি এগিয়ে গিয়ে শুভকে জড়িয়ে ধরলো। একে একে শুভর মামা মামি খালা রুকাইয়া সায়ন সবাই জড়িয়ে ধরলো। সবাই এভাবে জড়িয়ে ধরতে শুভ অবাক হলো। নানু ভাই, তুই ঠিক আছিস তো? তোর কোনো কিছু হয়নি তো? আমার আবার কি হবে? আমরা যে নিউজে দেখলাম 2জন সেনাবাহিনী বোম ডিফিউজ করতে গিয়ে মারা গেছে। তুই ছাড়া তো কেউ বোমা রিফিউজ করার নেই, তাই তো তোমাকে কালকে নিয়ে গেল। আরে দাঁড়ান দাঁড়ান, বলতেছি সব। আসলে আমার যা কাজ ছিল তা করতেছিলাম, কিন্তু সেই কাজটা আমাকে করতে না দিয়ে 2জন নতুন অফিসারকে দেয়। তারা ভুল কাজ করে আর সেখানেই বোম ব্লাস্ট হয়। তাহলে তোর ফোন কেন বন্ধ ছিল? মনে হয় চাপ পড়ে বন্ধ হয়েছে। জানিস, এক মুহূর্তের জন্য ওই পুরা বাড়ি নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তোকে পেয়ে আমাদের সবার দেহে প্রাণ ফিরে আসলো। এজন্য বলি এসব চাকরি করার দরকার নেই। মামা, এদেশের সেনাবাহিনী যদি মন প্রাণ দিয়ে তাদের দায়িত্ব পালন না করে তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? সেনাবাহিনীতে সবাই চাকরি পায় না, আর যারা পায় তারা দেশ এবং জাতির গর্ব। সেনাবাহিনী জীবন দিবে, তবুও দেশের মানুষকে শান্তিতে রাখবে। ওর কথা বাদ দিয়ে বাড়ির ভিতরে চলো, কত কাজ পড়ে আছে এখন। ধনীরাম, ব্যাগটা নিয়ে ভেতরে আসো। ধনীরাম ব্যাগ নিয়ে মনে মনে অনেক কথা বলল শুভকে। সবাই বাড়ির ভেতরে গেল। মাহমুদা দূরে দাঁড়িয়ে কান্না করতেছে। অল্পের জন্য সে আরো শুভকে পেল। রুকায়া হঠাৎ করে মেহেরিনের কথা মনে পড়ে গেল। সবাই যখন শুভকে নিয়ে ব্যস্ত তখন রুকায়া মেহেরিনের ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখে মেহেরিন সেজদায় পড়ে কান্না করতেছে। মেহেরিনের নামাজ শেষ হলে মোনাজাত করে যখন আল্লাহর কাছে শুভ জীবন ভিক্ষা চাচ্ছে, ঠিক তখনই মেহরিন, আল্লাহ তোর দোয়া কবুল করেছে। মোনাজাত শেষ করে পেছনে ফিরে দেখে রুকায়া দাঁড়িয়ে আছে। একটু আগেও যে রুকায়ার চোখে পানি ছিল সেই রুকায়ার মুখে এখন হাসি। মেহরিন জায়নামাজটা তুলে রাখলো। আমি কি বলেছি শুনতে পাস নাই তুই? আরে পাগলি, আল্লাহ তোর দোয়া কবুল করেছে, শুভ বাড়িতে ফিরে এসেছে। কেন মজা করতেছো আপু তুমি? নিউজে তো নিজেই দেখলে। সেটা অন্য সেনা মারা গিয়েছে। বিশ্বাস না হলে শুভর ঘরে গিয়ে দেখ, শুভ এসেছে। সত্যি বলছো আপু? আমি কি তোর মজা করতেছি নাকি? গিয়ে দেখ, তোর শুভ ফিরে এসেছে। মেহরিন আর এক মুহূর্ত দেরি করলো না। দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে শুভর ঘরে গেল। ধনীরাম তখন তার গা থেকে শার্টটা খুলতেছিল। শুভ ব্যাগ থেকে কি যেন বের করতেছিল। ঠিক সেই সময় শুভকে ঘুরিয়ে মেহরিন জড়িয়ে ধরলো। হঠাৎ ঘরে কেউ ঢুকতেই ধনীরাম লজ্জা পেয়ে খাটের নিচে ঢুকলো। খাটের নিচ থেকে বোঝার চেষ্টা করতেছে কে এলো। মেহরিন এবার শুভর গালে মুখে চুমো দিতে লাগলো। ধনীরাম লজ্জায় নিজের চোখ দুটো বন্ধ করলো। তাৎক্ষণিক এমন হওয়াতে কিছুই বুঝলো না শুভ। স্যার, আপনাদের ভালোবাসার বিনিময় শেষ হলে আমি খাটের নিচ থেকে বের হই। ধনীরামের গলা শুনে মেহরিনকে সরিয়ে দিল। মেহরিনও ভয় পেয়ে এলো ঘরে। আবার কি আছে? ধনীরাম এবার খাটের নিচ থেকে বের হলো। তোমাকে খাটের নিচে কে ঢুকতে বলেছে? সরি, খালি শরীর হঠাৎ দৌড়ে এসে উনি ঢুকলেন, তাই ভয় লুকিয়ে পড়েছি আমি। তোমাকে সেনাবাহিনীতে চাকরি কে দিয়েছে সেটাই তো বুঝতে পারতেছি না। স্যার, আমি বের হই, আপনারা ভালোবাসা করেন। কি বললে তুমি? কিসের ভালোবাসা? উনি যেভাবে দৌড়ে এসেছেন, আপনাকে জোরে জোরে চুমো খেলো, তাতে তো মনে হচ্ছে উনি আপনার বউ হয়। কি রাবিশের মতো কথা বলো? তুমি ভালো করে জানো আমি সিঙ্গেল। তাহলে এতগুলো চুমো দিল যে? আপনি ঠিকই বলেছেন ধনীরাম, আমি শুভর বউ হই, কিন্তু আপনি এখানে কিভাবে? স্যার জোর করে নিয়ে এসেছে। ঘরে আমার ছোট ছোট বাচ্চা আছে। আপনি তো বড় মজার মানুষ। আচ্ছা, আপনার স্যারকে বলেন এরপরে কোনো কাজ করলে যেন তার বউকে মানে আমাকে ফোন করে জানায়। স্যার, উনি বেয়াদব মেয়ে কোথাকার। কথা নেই বার্তা নেই, হুট করে পরপুরুষকে জড়িয়ে ধরে চুমু খান। জি না, তুমি তো আমার বর বাবু। ধনীরাম, গোসলের সব কিছু হাতে নিয়ে আমার সাথে আসো। তিখিতে গোসল করতে যাব আমরা। শুভ হন হন করে বের হয়ে গেল।
ধনিরামও লুঙ্গি গামছা সাবান শার্ট সব নিয়ে শুভর পেছন পেছন দৌড়ালো। মেরিন মনে মনে মুচকে মুচকে হাসতে লাগলো। তার মানে এখনো শুভর মনে মেহেরিনের জন্য ভালোবাসা আছে। গোছল শেষ করে যখন আসবে সেই সময় কোথা থেকে যেন মাহমুদা এসে শুভকে জড়িয়ে ধরলো। ধনিরাম এবারও শুভর দিকে, শুভ একবার ধনিরামের দিকে। ধনিরাম হাত দিয়ে বুঝলো এ নিয়েও তাকে ভালোবাসে নাকি। শুভ চোখ গরম করে তাকালো ধনিরামের দিকে। শুভ আস্তে করে মাহমুদাকে শুভর কাছে থেকে সরিয়ে নিল। জানেন শুভ, যখন শুনেছি আপনি মারা গেছেন তখন মনে হয়েছিল আপনি মারা যাননি, আমি মারা গেছি। কিন্তু এভাবে জড়িয়ে ধরার কারণ? বুঝেন না কিছু? কেন জড়িয়ে ধরেছি? না, কিছুই তো বুঝলাম না। স্যার, আপনার মতো এত বুদ্ধিমান পুরুষ এটা বোঝেন না? উনি তো আপনাকে ভালোবাসে জড়িয়ে ধরেছে। যখন শুনেছে আপনি মারা গেছেন তখন নাকি উনি মারা গেছে, মানে দাঁড়ালো উনিও আপনাকে। চুপ করবে তুমি? মাহমুদা হঠাৎ কেন জড়িয়ে ধরলে? আর কি বুঝবো আমি? আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। মাহমুদার এমন কথা শুনে শুভ পুরায় আহাম্মক হয়ে গেল। এই পিচ্চি কাজটা করলো কি, আর তাকে বলে গেল কি? শুভর তো খুব রাগ হচ্ছে, এই পিচ্চি সত্যি সত্যিই পেকে গেছে। ধনিরাম মুচকে মুচকে হাসছে। স্যার, তলতল দুজনের সাথে, আমি তো একজনকে সামলাতে পারি না। বেশি বুঝো না। ধনিরাম কিসের দুজন? স্যার, রাগ দেখে লাভ নেই। ঘরের ভিতরে একজন, বাইরে আর একজন। চুপ করো, কিসব বলো তুমি? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। হঠাৎ এদের দু বোনের কি হলো? তার মানে ঘরের ভিতরের জন আর বাইরের জন দুজনই দুই বোন হয়? বাহ স্যার বাহ, এই না হলে চোকাস অফিসার আপনি। বড়টার সাথে ছোটটা ফিরে চাচ্ছেন। ওদের দুজনের হিসাব পরে করতেছি, আগে তোমার হিসাব করে নেই। ওরে বাবা, আমি আর এখানে নাই। ধনিরাম দৌড় দিল। শুভ ধনিরামকে ধরার জন্য তার পেছনে পেছনে দৌড় দিল। বাড়িতে ঢুকেই দুজনই শান্ত হলো। মাহমুদা ধনিরাম আর শুভকে খেতে দিল। মাহমুদা বারবার শুভর দিকে দেখতেছে আর লজ্জা লজ্জা ভাবখানা করতেছে। শুভ কোনো বলতেও পারতেছে না, আবার সইতেও পারতেছে না। ধনিরাম তো মজা নিতেছে। এতদিন খুব জ্বালিয়েছে শুভ ধনিরামকে, এখন ধনিরামের সময় এসে গেছে। মেহরিন এবার রুকায়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে তার কাছে বসলো। আপু, আজ বাদে কালকে তোমার বিয়ে, বাড়িতে তো কত মেহমান আসা শুরু করেছে। তো বিয়ে বাড়িতে মেহমান আসবে না? আপু, কথা সেটা না, তুমি চলে গেলে শুভকে বোঝাবে কে? আচ্ছা ঠিক আছে, আজকে রাতে বাড়ির ছাদে শুভকে নিয়ে আমি যাব, তুই সেখানে থাকিস। আপু, পর যদি ব্যস্ত হয়ে পড়ো তখন কি হবে? এই যে গান বাজনা শুরু করে দিয়েছে। আহা থাম না, দেখতেছি আমি বিষয়টা, আয় আমার সাথে। বাইরে বক্সে ডিজে গান বাজতেছে আর একদল ছেলে মেয়েরা নাচতেছে। মাহমুদা শুভর পাশে দাঁড়িয়ে বারবার কুনোই দিয়ে গোতা দিতেছে আর হাসছে। মেহরিন রুকায়ার ঘর থেকে বের হয়ে শুভকে খুঁজতে খুঁজতে সেখানে এসে দেখে এই ঘটনা। হঠাৎ করে মাহমুদা শুভর গালে কিস দিয়ে দিল এক দৌড়। রুকাইয়া আর মেহরিন দুজন দুজনের দিকে বারবার দেখতেছে আর দেখলো শুভ কেন বলল না। আর এদিকে ধনিরাম এসব দেখতেছে আর হাসতেছে। মেহরিন এবার রুকায়াকে নিয়ে মাহমুদার কাছে গেল। তুই শুভর গালে কিস করলি কেন? আপু, তোমরা দেখেছো? প্লিজ এই কথা কাউকে বলো না। আগে বল, শুভকে কিস করলি কেন? আপু, আসলে হয়েছে কি, আমি না। তুই কি সেটা বল। প্রমিস করো কাউকে বলবে না তোমরা। আচ্ছা বলবো না, এবার বল কেন কিস করছিস? আপু, আমি না প্রথম দেখাতেই শুভকে ভালোবেসে ফেলেছি, এখন পর্যন্ত বলতে পারিনি, তাই তো সুযোগ পেলে বারবার শুভর কাছে যাই, কত করে বোঝাতে চেষ্টা করেছি, বুঝলো না তাই কিস করেছি। শুভ আষাঢ়ি বা কদিন হলো, এরই মাঝে এত দূর? আপু, লাভ বলে কই আসে না, হয়ে যায় তো। নাক টিপ দিলে দুধ বের হবে, সে ভালোবাসে শুভকে? আপু, তুমি দেখে কিছুই জানো না, কোথায় টিপলে কি বের হয়। আজকে তোর খবর আছে, বড় পার পেয়েছিস দেখছি তুই। মেহরিন থাম, তুই আমি দেখতেছি বিষয়টা। মাহমুদা, তোর বয়স আর শুভর বয়স দেখেছিস?
আর মামা জানলে কি হবে ভেবেছিস? আপু অত সব বুঝি না, আর বয়স বুঝি না। আব্বু মেনে না নিলে ফুপির মতো শুভকে নিয়ে পালিয়ে যাব আমি। আপু শুনেছো কি বলতেছে ও? বয়স এখনো 18 হয়নি, এর মাঝে কিসব বলতেছে? মেহেরিন, রাগ করে লাভ নেই। মাহমুদা শোন, তোর বিষয়ে শুভর সাথে আমি কথা বলবো, কিন্তু এর আগে কোনো কিছু আর করবি না। এবার যা, তুই গিয়ে কাজ কর। মাহমুদা গুনগুন করে গান গাইতে গাইতে সেখান থেকে গেল। মেহরিনের মনটা চাচ্ছে গালে কয়েকটা লাগিয়ে দিতে। মেহরিন রাগে চোখ মুখ লাল করছে। দেখ মেহেরিন, মাহমুদা ছোট, এখন রাগ দেখালে বা কোনো বললে সমস্যা হবে। তাই এই বিষয়ে আগে আমাদের শুভর সাথে কথা বলা উচিত। দেখলে তো আপু কি বলে গেল, সে নাকি পালাবে ফুবির মতো। আর হ্যাঁ, আমার কথা ভুলও ধরে গেল, কোথায় টিপলেন নাকি কি বের হয়। রাগ করিস না, দেখ রাগের মাথায় কোনো বললে আবার উল্টা কিছু করবে সে। আগে শুভকে ডাক দাও, ওর সাথে আমার কথা বলতে হবে। তুই ছাদে যা, আমি মাহমুদা আর শুভকে নিয়ে ছাদে যাচ্ছি। তোদের দু বোনের জ্বালায় আমার বিয়ের আনন্দ হবে না। মেহরিন ছাদে গেল, অপেক্ষা করতে লাগলো রুকাইয়ার। শুভকে ছাদে যেতে বলল। শুভ ধনীরামকে নিয়ে ছাদে গেল। রুকাইয়া মাহমুদাকে কাজ করা থেকে নিয়ে ছাদে আসলো। সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে। শুভ, তোমার সাথে কথা আছে বলে তোমাকে ডাকলাম এখানে। আপু আমি এখানে থাকতে পারবো না, তোমাদের যা বলার বলে নাও, আমার লজ্জা করতেছে। তোর লজ্জা বের করে দেবো আমি, একটু অপেক্ষা কর তুই। মেহরিন, চুপ থাকতে বলছি তোকে। আপু বলো, কি বলবে আমাকে? আপু ছাড়ো না, আমি ভেতরে যাই, আমার লজ্জা লাগতেছে এখানে থাকতে। চুপচাপ থাক এখানে। আপু কি বলে সবটা আগে শোন ভালো করে, বুঝলি তুই? শুভ, আসলে কথাটা হচ্ছে মাহমুদা নাকি তোমাকে ভালোবাসে, যার কারণে তোমাকে নাকি কিস করলো একটু আগে। শুধু কিস না, গোসলের পর তো স্যারকে জোরে ধরলেনই। কি, জড়িয়েও ধরেছিল? আরে আর কি বলছি কি, এমনভাবে ধরলো মনে হচ্ছে কত জন্মের প্রেম দুজনের, কিন্তু স্যার বলল। চুপ করবে ধনীরাম? মেহরিন এবার তীক্ষ্ণ দৃষ্টিতে শুভর দিকে তাকালো। তাহলে কি শুভ মাহমুদাকে সুযোগ দিয়েছে, নাকি মাহমুদা তার থেকেও সুন্দরী? শুভ ভেবে পায় না এই পিচ্চি মেয়েটা তাকে ভালোবাসে, যার কারণে তাকে জড়িয়ে ধরেছিল, কিসও করলো। মাহমুদা তো লজ্জা পেল অনেক এসব শুনে। নিচের দিকে তাকিয়ে আছে মাহমুদা, কিন্তু মেহেরিনের খুব রাগ হচ্ছে। শুভ এরকম একটা কাজ করতে পারলো? তাহলে কি শুভ মেহেরিনের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য মাহমুদাকে? এরপর মেহেরিন যা করলো সেটা কেউ বিশ্বাস করতে পারে নাই। মেহেরিন এবার এগিয়ে গিয়ে মাহমুদার গালে ঠাস ঠাস করে একটা চড় মারলো। মাহমুদা ভয়ে মেহেরিনের দিকে তাকাতে পারছে না। রোকাই এবার মেহেরিনকে আটকালো। ধনীরাম তো ভয়ে চুপসে গেল, কারণ সে কি কোনো ভুল কিছু বলল নাকি? শুভ অবাক হয়ে গেল, মেহেরিনের এইরকম একটা কাজ করবে। শুভ নিজেই তো দেখলে মেহরিন কি কাজটা করলো। এবার তো কোনো বলো নাকি এভাবে চুপ থাকবে? আপু, আমি কি বলবো? মাহমুদা যে আমাকে ভালোবাসে, আমার জন্য এত কিছু করলো, সেসব তো জানি না। জানবি কি করে তুমি? তুমি তলেরও খাবে আবার উপরেরও খাবে। আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করেছো। একদম বাজে কথা বলবেন না, বলে দিলাম। আমি কোনো বাজে কথা বলি না, বুঝেছো? মাহমুদা না হয় ছোট, সে না হয় বোঝে না, কিন্তু তুমি তো বোঝো। অবুঝ নাও, সব জানো, সবই বোঝো, তারপরে কেন ওর সাথে এরকম করলে? আপু রাগ হচ্ছিস কেন? শুভ তো আমার সাথে কোনো করে নাই। ভালোবাসা তো পাপ নয়, আর শুভর মতো ছেলেকে যে কেউই পছন্দ করবে, ভালোবাসবে। তোকে এবার জুতা পেটা করবো আমি। শুভ সম্পর্কে কি জানিস তুই, এত বড় বড় কথা বলিস? থামবি তোরা দু বোন, নাকি চলে যাব আমি? শুভ, কিছু বলো, কিছু করো, দেখো সব জানি আমি। এক মুহূর্তে সবাই নীরব হয়ে গেল, কারো মুখে কোনো কথা নাই। ধনীরাম আর মাহমুদা কোনো কিছুই বুঝতে পারছে না। মেহরিন তো শুভর দিকে তাকিয়ে আছে, শুভ কি বলে সেটা শোনার অপেক্ষায়। শুভ ভেবে পাচ্ছে না কিভাবে মাহমুদাকে এসে বোঝাবে। রোকাইয়া বারবার চোখের ইশারায় শুভকে বলতেছে কিছু বলার জন্য। মাহমুদা দেখো, তোমার বয়স হচ্ছে পড়াশোনা করার, এটা প্রেম করার বয়স নয়। আর তোমার সাথে আমাকে মানাবেও না। তোমার বয়স
আমার বয়স পার্থক্য আছে। কেন মানবে না? মনের মিল থাকলে বয়স কোনো ব্যাপার না। কিন্তু তোমাকে তো আমারও ভালো লাগা লাগবে, পছন্দ হওয়া লাগবে। হতে পারে আমার মনে অন্য কেউ আছে, সবেমাত্র কলেজে পড়ো, এরপর ভার্সিটিতে যাবে, দেখবে আমার থেকেও ভালো কাউকে পাবে তুমি। আমাকেও তো বুঝিয়ে লাভ নেই, আমি আপনাকেই চাই শুভ। আপনি আমার প্রথম ভালোবাসা, বুঝলেন? মাহমুদা এই বলে দৌড়ে চলে গেল। সবাই তো অবাক হয়ে গেল। সত্যিই তো মাহমুদা কম বুঝে। এবার রুকায়া শুভ আর মেহেরিনকে টেনে একটু দূরে নিয়ে আসলো। শুভ, মেহরিন আমাকে সব বলেছে। তোমার আর মেহরিনের সব কিছুই আমি শুনেছি। এখানে মেহরিনের কোনো দোষ নেই। মেহরিন এখনো তোমাকে ভালোবাসে। আপু, সময়ের সাথে সাথে সব ভুলে গেছি, এখন আর ওসব নিয়ে ভাবি না আমি আপু। মেহরিন তো এখনো তোমাকে ভালোবাসে শুভ। ভালোবাসা? হ্যাঁ, ওসব সেদিনেই শেষ হয়েছে আপু, যেদিন আমাকে মিথ্যা বলে ডেকে নিয়ে কাঁদিয়েছিল। যেদিন আমার মুখের হাসি শেষ হয়ে গেছে, সেদিনই ওসব আবেগ, প্রেম, ভালোবাসা ইত্যাদি ভুলে গেছি। শুভ, আমার কথা আগে শোনো তুমি। আমি ইচ্ছে করে কোনো কিছু করি নাই। ওসব তো সেতুমালা। থাক, ওসব আর শুনতে চাই না। আমার মনের ভিতরে এখন কাউকে নিয়ে ফিলিংস নেই। আগে আমার সব কথা শোনো, তারপর না হয় বলবে, তাই শুনবো আমি। আমার কোনো কিছু শোনার ইচ্ছে নাই। মেহরিন এবার শুভর 2 পা জড়িয়ে ধরলো। শুভর সামনের দিকে এগিয়ে যেতে পারলো না। নিচে তাকিয়ে দেখে মেহরিন শুভর 2 পা জড়িয়ে ধরে আছে। মেহরিনের 2 চোখে পানি টলমল করছে। শুভ, শেষবারের মতো না হয় মেহরিনের কথাগুলো শোনো। বড় বোন হিসেবে আমার এই কথাটা রাখো। ঠিক আছে, যা বলা তাড়াতাড়ি বলতে বলেন। মেহরিন এবার শুভর পা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। শুভর চোখের দিকে তাকিয়ে শুভর সামনে দাঁড়ালো। শুভ মেহরিনের থেকে সরে গিয়ে ছাড়ের একেবারে কিনারে গেল। শুভ, তুমি তো জানতে কণা, সেতুমালা ওরা কিরকম ফাজিল, কিন্তু মনের তরফ থেকে ওরা খুব ভালো। ওরা সবসময় সব রকম পরিস্থিতিতে তোমাকে হাসতে দেখেছে, তাই সেদিন ওরা ওই কাজটা করতে বলেছিল। আমি রাজি ছিলাম না, কিন্তু ওরাই ওরকম করতে বাধ্য করেছে। আপনার কি মাথা ঠিক আছে? ওরা বলল আর আপনি রাজি হলেন? একবারও মনে হলো না এতিম ছেলে, মা বাবা নেই, তাকে এরকম কষ্ট কেমন করে দেই? শুভ, বিশ্বাস করো, আমরা কেউ জানতাম না বিষয়টা এত দূর গড়াবে। সব করেছেন আপনি, আর ইতি তার প্রমাণস্বরূপ ভিডিও দেখিয়েছে আমাকে। আপনি জানেন কতটা ভয় পেয়েছিলাম আপনার বিয়ে হবে শুনে। 3টা রাত কিভাবে কেটেছে আমার। ইতির কাছে সব শুনেও আপনার অপেক্ষায় ছিলাম। তখন হঠাৎ বাড়িতে ডাক পড়ে, তাই চলে আসি। তখন ওসব মাথায় ছিল না আমার, কিন্তু পরে তোমাকে খুঁজতে গিয়েছিলাম। গিয়ে দেখি বাসায় নেই তুমি, আর তোমার দাদিমা মারা গেছে। তুমিও নাকি আসো নাই তখন। পরে ইদিকে ধরি, কিন্তু ইদিও মিথ্যে বলে আমাদেরকে। আপনার বলা তো শেষ, তাই না? আপনার তো কোনো দোষ নেই, তাই না? শোনেন, যেখানে আপনি চেয়েছেন আমাকে কাঁদলে কেমন লাগে, আমি মন খারাপ করলে কেমন লাগে, সেটা তো দেখেছেন। আপনি আমাকে ছাড়তে চেয়েছেন, সেটা হয়েছে। 5 বছর গ্যাপ মুখের কথা নয়। সুতরাং আমি ওসব নিয়ে আর ভাবি না, আর নতুন করে কোনো সম্পর্কে যেতেও চাই না। আর হ্যাঁ, আপনার বাবা মানে বড় মামা প্রশাসনিক চাকরি করা ছেলে পছন্দ করে না। এরপর আর আমাকে এসব বলতে আসবেন না। শুভ, আমি তোমাকে খাতাতে চাই না, আমি তোমাকে ভালোবাসি শুভ। সেই তখন থেকে এখন পর্যন্ত আমি তো আমার বান্ধবীর কথা মতো এমন করেছি। শুভ, আমি 5টা বছর তোমার অপেক্ষায় ছিলাম। শুভ, আমি আব্বুকে রাজি করাবো, প্লিজ এমন করে বলো না। শুভ, মেহরিন তো ক্ষমা চাচ্ছে, ভুল বুঝতে পেরেছে। আমাকেও তোমার আর ওর বিষয়ে সব বলেছে। সব মান অভিমান ভুলে এক হয়ে যাও। আমি না হয় বড় আব্বুকে বোঝাবো। আমার 5টা বছর ফিরিয়ে দিক, আমার দাদিমাকে ফিরিয়ে দিক। সত্যি তো এটাই, মেহরিনের একটা ভুলের কারণে আমার দাদিমা মারা গেছে, সাথে আমার মুখের হাসিটাও। ওর কারণে বাসা থেকে দাদিমাকে না বলে পালিয়ে যাই। ওই সময় দাদিমা বিছানায় পড়ে বুঝতে পেরেছেন আপু জীবনটা আমি অনেক আগে দেশের তরে বিলিয়ে দিয়েছি। আমি সবসময় মনে করি আমার কেউ নেই, আমি মরলেও কারো যায় আসবে। তাই তো
রকম পরিস্থিতিতে বোমগুলো ডিফিউজ করি। শুভ প্লিজ একটাবার সুযোগ দাও, কোনো অভিযোগ রাখার সুযোগ দিব না আর। মিস মেহেরিন, আপনি হয়তো বর্তমান শুভ স্যারকে চেনেন না। প্রচুর জেদি রাগী লোক, একবার যেটা বলে সেটা আর না হওয়ার কোনো উপায় নেই। আমি নিজে দেখেছি স্যার গভীর রাতে একা একা নীরবে কেঁদে দিয়েছে, কিন্তু সেটার কারণ যে আপনি, তা আজ বুঝলাম। ধনিরাম চুপ করো, কোনো কিছু বলবে না তুমি। আমি আমি কি এতটাই অপরাধী হয়ে গেলাম শুভ? কেন এসব বান্ধবীর কথা শুনতে গেলি তুই? আজকে কি এরকম দিন দেখতে হতো তোকে? নিজের পায়ে নিজে কুড়াল মেরেছিস, এখন কেঁদে কোনো লাভ হবে নাকি? সে তো মালা কণা এমনকি ইতিও আসতেছে আপু, তখন তারাই সব বলে দেবে। শুভ আকাশের দিকে তাকিয়ে চোখে জল ফেলল। শুভর চোখে জল কেউ দেখতেও পেল না। মেহরিন তো রুকাইয়াকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। ভালোবাসার মানুষটি সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে জড়িয়ে ধরে মনের কথাগুলো বলা হচ্ছে না। নিজের ভালোবাসাটা প্রকাশ করবে, সেটা করতে পারছে না। রুকাইয়া মেয়ে মানুষ, তাই মেহরিনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। ধনিরাম দাঁড়িয়ে সব দেখতেছে। সত্যি জীবনটা অন্যরকম। কেউ পেয়ে হারিয়ে ফেলে, আবার কেউ পাবার জন্য ছটফট করে। মুহূর্তেই জায়গাটা কীরকম একটা হয়ে গেছে। কারো মুখে কথা নেই, শুধু চোখের পানি। ঠিক সেই রুকাইয়াকে খোঁজ করার জন্য তার মা ফরিদা রুকাইয়ার দাদির সাথে আবারও মাহমুদে এসেছে। এসেই দেখে মেহরিন রুকাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতেছে। তার মনে করলো হয়তো রুকাইয়ার বিয়ে বড় বোন হয়, তাই হয়তো কাঁদছে। ছাদে আরও কারো উপস্থিতি টের পেয়ে সবাই চোখের জল মুছে নিজেকে যতটা স্বাভাবিক রাখা যায় তাই করতেছে। মেহরিন, তোর আব্বু তো তোর বিয়ে ঠিক করতেছে মনে হয়। রোকিয়ার বিয়ে হলে তোর বিয়েও হবে, বুঝলি? দাদির মুখে এমন কথা শুনে মেহরিনের চোখ বড় বড় করে তাকালো, কিন্তু শুভর কোনো রিয়াকশন নেই। মেহরিন ভাবতেছে তার দাদি এটা তাকে কি শোনালো। আম্মু, তোমার জামাই ফোন করে বলেছিল তার বোন ভাবি নাকি এসে সাজাবে, তাই সাজতে বারণ করেছে। তোমরা সবাই এখন চলো নিচে, সবার কাজ আছে। মেহমান আসবে, খাতিরদারি করতে হবে না? চল মেহরিন, পরে বাকিটা দেখা যাবে। কোনো চিন্তা করিস না, আমাদের সাথে আয় তুই। সবাই নিচে চলে গেল, কিন্তু সেখানে মাহমুদা শুভ দাঁড়িয়ে আছে। সেটা আর কেউ খেয়াল করে নাই। মাহমুদা সুযোগটা বুঝে দৌড়ে এসে পেছন থেকে শুভকে জড়িয়ে ধরলো। শুভ প্রথমে মনে করেছে হয়তো মেহেরিন, তাই সে তেমন কোনো রিয়াকশন করলো না। পরে যখন ঘুরে দেখলো মাহমুদা, তখন রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে একটা থাপ্পড় মারে। ও মা! থাপ্পড় খাওয়ার পরেও দেখি মাহমুদা হাসতেছে। আমি জড়িয়ে ধরাতে বুঝি আপনি ভয় পেয়েছেন? কেউ আসে কিনা, দেখলো কিনা? এই মেয়ে, তোমার বয়স কত? হ্যাঁ, আর এটা কোন ধরনের কাজ তোমার? আমার বয়স তো 17 বছর, আর 1 বছর পর 18 হবে। এখনো বয়স হয় নাই, তাতেই যৌবনের এরকম তাড়না, তাতেই এরকম সুরসুরি তোমার। তাহলে আসো, বিছানায় যাই তোমাকে নিয়ে। ছি, এগুলো আবার কেমন ভাষা আপনার মুখে, শুভ? এই মেয়ে, চুপ করো, বেশি কথা বলবে না। তোমার সাথে যাই আমার নাকি? তোমার এ আবেগ বিয়ের কয়েক বছর পর থাকবে না, সেটা জানো? তোমার সাথে আমার বয়সের তফাৎ অনেক। দেখো, এ আবেগে নিজের ক্ষতি করো না, বুঝলে? ভালোবাসতে জানলে বয়স আবেগ কোনো ব্যাপার না। মনের মানুষটা ঠিক থাকলে সব পরিস্থিতি মানিয়ে নিয়ে চলা যায়। তোমার এরকম আচরণ মোটেও ভালো না। দেখো মাহমুদা, এটা তোমার পড়াশোনা করার বয়স, নিজের ক্যারিয়ার গড়ার বয়স। নিজের ক্যারিয়ার গড়ো, দেখবে আমার থেকেও 1000 গুণ ভালো কেউ আসবে। পড়াশোনা করো, শহরের কলেজ ভার্সিটিতে ভর্তি হও, হাজারো প্রস্তাব পাবে। অনেক সুন্দর সুন্দর ছেলে তোমার পিছনে ঘুরবে। আপনি পাশে থাকলে পড়াশোনা করতে পারবো, নিজের ক্যারিয়ারও করতে পারবো। আমি অন্য কাউকে চাই না, আমি শুধু আপনাকেই চাই। দেখো, আমি অন্য কাউকে ভালোবাসি, শুধু সে আমার মনে আছে, বুঝলে? আমাকে মিথ্যা কেন বলেন শুভ? সেদিন তো বললেন কেউ নাই আপনার মনে। যাকে ভালোবাসতেন সে নাকি ছেড়ে গেছে। এর বাহিরে কি অন্য কেউ আসতে পারে না? সেও আমার মতো সেনাবাহিনীতে চাকরিরত। আমাদের পরের বছরে বিয়ে হবে, বুঝলে? মাহমুদা কিছু বলতে যাবে, এর মাঝে সবাই বলতেছে বর এসেছে, বর এসেছে। তখন দুজনেই ছাদ থেকে নেমে নিচে চলে আসে। এসে দেখে গেট ধরে আছে, অনেকে সেখানে মেহেরিনও আছে। মেহেরিনের সাথে একটা ছেলের ভালোই কথা কাটাকাটি তর্ক হচ্ছে। পরে শুভ জানতে পারলো ছেলেটা বরের খালাতো ভাই সাদিক।
কি এমন গেট বানিয়েছেন যার কারণে আপনাদেরকে 50,000 টাকা দিতে হবে? গেট যেমনই হোক না কেন 50,000 টাকা ছাড়া ঢুকতে দেওয়া হবে না। বেয়ান মনে হয় সারাদিন কিছুই খাননি, তাই হয়তো এভাবে খাওয়ার জন্য হাত পেতে টাকা চাচ্ছে। আপনিও হয় সারাদিন কচু খেয়েছেন, তাই আপনার মুখে এমন চুলকাচ্ছে। সে কচু বুঝি, আপনি রান্না করতেছেন লবণ তেল ছাড়া, তাই মুখটা চুলকাচ্ছে। আরও নানা রকম তর্কের পর টাকা হাতে পেয়ে শরবত খাইয়ে গেট ছাড়লো। বরের স্টেজে বরকে বসানো হলো। বরের বোন, মা, খালা, চাচি, এলাকার লোক রুকাইয়াকে সাজানোর জন্য তার ঘরে গেল। শুভ আর ধনীরাম এক জায়গায় চেয়ার নিয়ে বসলো। সাদিক হঠাৎ করে মেহেরিনের কাছে গেল। সেটা শুভর চোখ এড়ালো না। মেহেরিনও শুভকে দেখতে পেয়ে সাদিকের সাথে হাসতে হাসতে কথা বলা শুরু করে দিল। তা বেয়ান, পড়াশোনা শেষ নাকি এখনো চলতেছে? এই তো শেষ হলো এবছরে। তা আপনি কি করেন? আমি তো এখন একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, মাসে 40,000 টাকার মতো বেতন পাই। তাহলে গেটে কেন এইরকম ছোট লোকের মতো মনোভাব করলেন আপনি বেয়াই? দোকানদার যা দাম বলবে সে দামে জিনিসটা কেনা বোকামে বেমানান, তাই দরদাম করে দেখে শুনে নিতে হয়। কথাও তো দেখি বেশ যুক্তি দিয়েই বলতে পারেন দেখতেছি। তা বেয়ান কি একা নাকি দোক্কা? সেটা জেনে আপনার লাভ কি শুনি? বেয়ানের রূপ দেখে যে কেউ প্রেমে পড়ে যেতে পারে, তাই তো জানতে চাচ্ছি আমি। সেটা না হয় আপনার অজানাই থাক। মেহেরিনও না বলে উঠে গেল। মেহেরিন এখন তার মাকে খুঁজতেছে, কারণ ছাদে তার দাদি বলেছে তার আব্বু নাকি তার বিয়ে ঠিক করেছে। তখন থেকেই কেমন মনটা ছটফট করতেছে তার। হঠাৎ মেহেরিন আর কোনো কথা না বলে চলে গেল। সাদিক আরও কিছু বলতে চেয়েছিল। সাদিকের মনে ধরেছে মেহেরিনকে, তাই তো সাদিক একটু বাহানা খুঁজতেছে কি করে মেহেরিনের সাথে আবার কথা বলা যায়। কিন্তু এরপর যা হলো সেটা শুভ মানতে পারলো না। মেহেরিন ওর আব্বুকে খুঁজে পেল রান্নাঘরে। সেখান থেকে ওর আম্মুকে টেনে নিয়ে অন্য একটা ঘরে গেল। মেহেরিন ওর আম্মু একটা চেয়ারে বসিয়ে তারপর মেহেরিন ওর আম্মুর পায়ের কাছে বসলো। হঠাৎ করে মেহেরিনের কি হলো সেটা তার আম্মু বুঝলো না। কিরে এভাবে এনে চেয়ারে বসালি কেন? কত কাজ পড়ে আছে আমার। আব্বু আম্মু নাকি আমার বিয়ে ঠিক করেছে। মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, তোকে বিয়ে দিতে হবে না? অনেক তো সময় নিয়েছিস, পড়াশোনা শেষ করলি, এবার তো বিয়ে দিতে হবে। তাই বলে আমাকে জিজ্ঞেস না করে বিয়ে ঠিক করতে পারবে? মন খারাপ করতেছিস কেন? তোরও তো বয়স হলো, বিয়ে তো এবার দিতে হবে নাকি? একবার তো জানাতে পারতে আমাকে, তাই না? একটা সম্বন্ধ এসেছিল, কিন্তু ছেলে পছন্দ হয় নাই, তাই আলাপ আর হয় নাই। মেহেরিন যেন এই কথা শোনার অপেক্ষায় ছিল এতক্ষণ ধরে। এমন কথা শুনে মেহেরিন কালো মুখটা আবারও উজ্জ্বল হয়ে গেল। তবে তোর আব্বু ঘটক লাগিয়েছে, ভালো ছেলে পেলে তোরও বিয়ে দিয়ে দেবে। এবার শর্ত, পায়ের কাছ থেকে বাকি কাজগুলো করতে হবে। নাজমা বেগম চলে গেল ঘর থেকে। সেখানে মেহেরিন নেচে উঠল। উফ, এতক্ষণ এবার মনে শান্তি পেল মেহেরিনের। সাদিক অনেকক্ষণ থেকে মেহেরিনকে খুঁজে চলেছে, কোথাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে মেহেরিন সাদিকের সামনে পড়ল। অল্পের জন্য দুজনে ধাক্কা লাগলো না। মেহেরিনকে সামনে পেয়ে সাদিকের মুখে হাসি ফুটল। এই যে বেয়ান, এত পালিয়ে বেড়ান কেন? পালিয়ে বেড়াবো কেন? হাতে কত কাজ, সেসবই করতে হবে না? বেয়ান দেখি কাজও জানে। তা কি কি কাজ করেন বেয়ান? যে কাজই করি না কেন আপনাকে কেন বলতে হবে শুনি? আচ্ছা না বলেন, চলেন ওইখানে যাই একটু গল্প করি। গল্প করার কপাল কি আর আছে? কতগুলো ছাগল ভেড়া এসেছে, তাদেরকে তো খেতে দিতে হবে। কোথায় ছাগল ভেড়া বেয়ান? একটু খুঁজেন ভালো করে, তাহলেই দেখবেন। মেহেরিন হাসতে হাসতে চলে গেল। সাদিক সেখানে খুঁজতে লাগলো। পরে যখন বুঝলো তাদের বলেছে, তখন সাদিক আরও মেহেরিনকে খুঁজতে লাগলো। সব কিছু দাঁড়িয়ে থেকে শুভ দেখলো, কিন্তু তার চোখে মুখে তেমন কোনো রিয়েকশন নেই। শুভর সাথে অবশ্য ধনীরামও আছে, সেও দেখলো সব। এখন একটু গরম পানি হলে খুব ভালো লাগতো। সেটা আমাকে বললে তো এনে দিতে পারি। পেছনে ঘুরে দেখে মাহমুদা দাঁড়িয়ে বলতেছে। মাহমুদাকে দেখে শুভ সেখান থেকে সরে যাবে, অমনি মাহমুদা এসে শুভর হাত টেনে ধরলো। আমি তো জানি সেনাবাহিনীর লোক খুব শান্ত, ভালো, সুন্দর হয়, কিন্তু আপনি এমন খিটখিটে কেন শুভ? ধনীরাম, তোমাকে গরম পানির কথা বলেছি আমি।
এখন কি ডিউটিতে আছে নাকি? কোনো বোমা রিফিউজ করতেছি যে গরম পানি লাগবে? দেখতেছো তো না ছোট পটাকা কিভাবে হাত ধরে রেখেছে। এই শুনতে খুব ভালো লাগে, ছোট পটাকা। আচ্ছা তুই বোঝো না কেন আমার তোমাকে পছন্দ নয়? কিন্তু আপনাকে আমার বেশ পছন্দ, বুঝলেন শুভ? শুভ এবার মাহমুদাকে জোর করে নিয়ে ঘরের ভেতরে গেল। পেছন পেছন ধনিরামও গেল, কিন্তু ঘরে ঢুকতে পারলো না। তার আগে শুভ ঘরের দরজা বন্ধ করে দিল। শুভ এবার মাহমুদাকে বিছানায় ফেলে দিয়ে নিচের টি শার্ট খুলে ফেললো। এবার মাহমুদার দিকে এগিয়ে যেতে থাকলো। মাহমুদার চোখ বড় বড় করে শুভর দিকে তাকিয়ে আছে। এই কি, গা থেকে টি শার্ট খুলে আমার দিকে এগিয়ে আসতেছেন কেন? এবার তোমাকে শিক্ষা দিব, এবার তোমাকে হরণ করব আমি। সেটা তো বললেই হয়। দাঁড়ান, আমিও আমার লেহেঙ্গাটা খুলে ফেলি, আপনার সুবিধা হবে। এই বলে মাহমুদা বিছানা থেকে উঠে লেহেঙ্গা যেই না খোলা শুরু করছে, অমনি শুভ টি শার্টটা গায়ে দিতে দিতে দরজা খুলে বের হলো। পেছনে পেছনে হাসতে হাসতে মাহমুদাও লেহেঙ্গা ঠিক করতে করতে বের হলো। ধনিরাম তো দেখে অবাক, ঘটনা কি, ঢুকলো কিভাবে আর বের হলো কিভাবে, এই অল্প সময়ে করলোটা কি তারা? স্যার, ঢুকলেন আর বের হয়ে গেলেন যে? ধনিরামজি, আপনার স্যারের চলে না, বুঝলেন? স্যার, তাহলে কি ডাক্তারের কাছে যেতে হবে, চিকিৎসা করাতে হবে? চুপ করো, বাজে কথা বলো না। এই পিচ্ছি আমার চেয়েও বড় শেয়ানা, বুঝলে? আমার হবু স্বামী সেনাবাহিনীর অফিসার, তার বউ হব আমি, শেয়ানা হতে হবে না? বাহ, এ না হলে প্রকৃত প্রেমিকা। ধরিনাম চুপ করবে আর গরম পানি নিয়ে এসো রান্নাঘর থেকে। ধনিরাম এবার বাধ্য হয়ে গরম পানি আনতে গেল। মাহমুদা তো বেজায় খুশি, বারবার নিজের কাঁধ দিয়ে এটা কি হচ্ছে শুনি? এটা তো সিগন্যাল দিতেছি আপনাকে শুভ, চলেন না আড়ালে যাই, দুজনে একটু মজা করি। এই পিচ্ছি সরো দেখি, তোমার সাথে কথা বলা মানে আহাম্মক হওয়া। এর মাঝে ধনিরাম এসে গরম পানি দিল। শুভ গরম পানি চুমুক দিতে দিতে গান বাজনা যেখানে হচ্ছে সেখানে গেল। সাথে সাথে মাহমুদাও গেল। ধনিরাম তো সাথে আছেই। শুভ একটা চেয়ারে বসলো, সাথে মাহমুদাও বসলো। শুভর চোখ হঠাৎ করে মেহেরিন আর সাদিকের দিকে পড়লো। দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে, কথা বলতেছে। তা বেন, আমরা কবে থেকে ছাগল ভেড়া হলাম শুনি? সেই যখন থেকে ছেড়ে দেওয়া ছাগল ভেড়ার মতো পিছনে লেগেছেন। জমিতে চাষাবাদ করবেন তো জমিতে ঘেরা লাগবে না, ঘেরা না থাকলে তো বারবার ছাগল ভেড়া যাবেই। আপনি এমন অদ্ভুত যুক্তি কোথা থেকে পান শুনি? তা বলবেন না যে একা নাকি দোক্কা? সেটা জেনে কাজ কি শুনি? আপনাকে আমার মনে ধরেছে, বলা চলে আপনার প্রেমে পড়ে গেছি আমি। একটু আগে দেখা হলো, কথা হলো, এর মাঝে পছন্দ? এক দেখাতেই তো ছেলেরা প্রেমে, আপনার মতো সুন্দরী প্রেমে যে কেউ পড়বে। আমার খেয়ে কাজ রে, তিনি প্রেমে পড়েছেন। আমি তো সিদ্ধান্ত নিয়েছি আপনার পিতার কাছে বিয়ের সম্বন্ধ পাঠাবো। হয়েছে বেয়ার, আর মজা করতে হবে না, পারলে একটু নেচে দেখান দেখি। আপনিও চলেন তাহলে, নাচতে বেশ সুবিধা হবে আমার। আমি নাচতে জানলে কি আর আপনাকে বলি, নাকি মাইকে গিয়ে জানাবো আমি আপনি নাচবেন? আচ্ছা বলেন, পছন্দের মানুষ বলবে আর আমি নাচবো না, সেটা কি হয় নাকি? মেহরিন এবার মাইকে অ্যানাউন্স করলো বরের খালাতো ভাই সাদিক নাকি নৃত্য পরিবেশন করবে। তা শুনে এবার সবাই সেখানে বৃত্তের মতো গোল হয়ে দাঁড়ালো। বরের খালাতো ভাই নৃত্য করবে শুনে সবাই হাজির। গানের তালে তালে সাদিক নৃত্য শুরু করলো। বরের খালাতো ভাইয়ের নৃত্য শেষ হলে আপনিও গিয়ে একটা নৃত্য করেন। স্যার এসব পারে না, আর স্যারের এসব পছন্দ নয়। আপনার স্যারের তো ভালোই অসুখ আছে দেখতেছি, কোনো কাজই করতে পারে না, ডাক্তার দেখান। এত যখন বুলি ফুটতেছে তুমি নাচো। সাদিকের নাচটা সবাই মন দিয়ে দেখতেছে। এত সুন্দর নাচছে, সবাই বারবার হাততালি দিচ্ছে, সিটিও বাজাচ্ছে। সাদিকের নাচ শেষ হলে সবাই তালি দিতেছে আর বলতেছে কনের পক্ষের এমন কেউ নাচতে পারবে। এই কথা শুনে মাহমুদা উঠে সায়ানকে ডাকলো। এবার মাহমুদা আর সায়ান নৃত্য দেওয়া শুরু করলো। এই ফাঁকে মেহেরিন এসে শুভর পাশে বসলো। এখনো কি রাগ অভিমান অভিযোগ নিয়েই থাকবে তুমি শুভ? রাগ অভিমান অভিযোগ এগুলো তার সাথে করার সাথে যার সাথে মনের মিল থাকে। কেন, তোমার সাথে কি আমার মনের মিল নেই, নাকি তুমি আমার মনের মানুষ নও, কোনটা? হয়তো ছিলাম কোনো এক সময়, কিন্তু এখন কারো কিছু হই না। এখন আমি একা এবং একাই থাকতে পছন্দ করি আমি। কিন্তু স্যার, আপনি যে এনার ছোট বোনকে কোলে নিয়ে রুমে ঢুকে ওসব করতে গেলেন।
তাহলে একা কেমন করে আপনি স্যার? ধনিরামের কথা শুনে শুভ মুখ খিচে চোখ দুটো বড় বড় করে দেখতেছে শুভর দিকে মেহেরিন। শুভ রাগী ভাবে ধনিরামের দিকে তাকালো। ঠিক জায়গার মতো প্যাচ লাগিয়ে দেওয়া বুঝি ধনিরামের কাজ। এবার মেহেরিন শুভকে টেনে নিয়ে তার ঘরে নিয়ে গেল। তারপর শরীর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিল। মন ভরে আমাকে ভোগ করো, তবু আমার ছোট্ট পিচ্চি বোনটার পেছন ছেড়ে দাও। এ কোন পাগলের বংশের মাঝে এসে পড়লাম আমি? এরা দেখি দুই বোনই পাগল। কেন? আমার থেকে কি মাহমুদা বেশি সুন্দরী, বেশি আকর্ষণীয়? দেখেন, বুকে আঁচল দেন আপনি। আমি শুধুমাত্র আপনার বোনকে ভয় দেখাতে চেয়েছি, কিন্তু আপনার বোন আপনার থেকেও বড় খেলোয়াড়, বুঝলেন? আপনারা বলেছিলেন না তাকে বোঝাতে, তাকে মানাতে, কিন্তু আপনার বোন আপনার থেকেও বড় পাগল। তাই বলে তুমি মাহমুদাকে কোলে তুলে নিয়ে ঘরে ঢুকবে? আমার ভুল হয়েছে। এরপর আপনার বোন আপনি বোঝাবেন, আমি কোনো কিছুই বলবো না। মাহমুদ ছোট মানুষ, ওকে তো তুমি বোঝাতে পারতে। এই চুপ করেন। কাকে ছোট বলেন? পেকে পুরাই রসমালাই হয়েছে। আপনার বোনকে তো বুঝিয়েছি আমি, বোঝে নাই বলেই তো ভয় দেখাতে চেয়েছি। শুভ, একবার জড়িয়ে ধরতে চাই তোমাকে। প্লিজ শুভ, না বলো না তুমি। ভিতরটা ছটফট করছে আমার। আপনি ঘরে থাকেন, আমি বের হলাম। শুভ ঘর থেকে বের হলো। শুভর সাথে সাথে মেহেরিনও বের হলো। ধনিরাম এবারও দরজার সামনে দাঁড়িয়ে বুকের আঁচল ঠিক করলো। মেহেরিন, স্যার এবার করেছেন নাকি আগের মতো? আসো ধনিরাম, এবার তোমার ব্যবস্থা করি আমি। শুভ ধনিরামকে নিয়ে তাদের ঘরের ভেতরে গেল। যা করার দরজা বন্ধ করে করতেছে। মেহেরিনের ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে সেতু ফোন করেছে। এদিকে আবার গানের শব্দ। কোনো রকম ফোনটা রিসিভ করলো। জানতে পারলো তারা বাড়ির গেটের কাছেই এসে আছে। মেহেরিন এগিয়ে গিয়ে তাদের বাড়ির ভেতরে এনে সবার সাথে পরিচয় করিয়ে দিল। শেষে তারা রুকাইয়ার ঘরে ওদের সবাইকে নিয়ে গেল। আপু, এরা আমার বান্ধবী সেতু, মালা, কণা এবং ইতি। আপু তুই একা যে, বরের বাড়ির লোক কোথায়? সবাই বসো, সবার সাথে কথা হবে। ওই যে নাচ দেখতে বের হয়েছে সবাই। আপু, তোমার খালা শাশুড়ির ছেলে সাদিক নাচতেছে, এসেছে থেকে পিছনে নিয়ে আছে আমাকে নাকি তার পছন্দ হয়েছে। তুই না বললি শুভ এখানে এসেছে, তোর নাকি ফুপির ছেলে হয়? তাহলে নতুন করে আবার প্রেম পড়লি? কোনো কিছু না শুনে না বুঝে আবার শুরু করলি তোরা? শুভ আছে কিন্তু আমাকে মানতেছে না, আর সাদিক এসেই পিছনে লেগেছে আমার, বুঝেছিস? বান্ধবী, আমি সরি, আমার একটা ভুলের কারণে শুভ তোকে বড় ভুল বুঝেছে। আমি তোদের সেদিনের সেই কথাগুলো ভিডিও করি এবং ভয়েস পরিবর্তন করে শুভকে শোনাই। তোরা জানিস আমিও পছন্দ করতাম শুভকে। এরপর শুভকে সঙ্গ দেই আর তোমাদের সবাইকে নিয়ে শুভকে ভুল বোঝাই আমি। তাহলে সেই ইতি তুমি, তাই তো? কিন্তু তোমরা সবাই শুভর সাথে অন্যায় করছো। আপু, আমরা সেই জন্যই এসেছি শুভর সাথে কথা বলতে, তাতে আসল সত্যিটা জানাতে। এখন না, আগে বিয়েটা হোক, তারপর সময় বুঝে সবাই একসাথে যাব। এখন চল তোদের ঘর দেখিয়ে দিই, তোরা সবাই ফ্রেশ হ। মেহেরিন সবাইকে নিয়ে একটা ঘরে গেল। সবাই ব্যাগ রেখে ফ্রেশ হতে লাগলো। এদিকে সাদিক মেহেরিনকে খুঁজতেছে, অন্যদিকে মাহমুদা শুভকে খুঁজতেছে। সাদিকের মা এসেছে থেকে সাদিককে লক্ষ্য করছে। তাই তো সাদিকের মা বিষয়টা সাদিকের বাবাকে জানায়। সাদিকের বাবাও শুনে খুশি হয়। এবার বিয়ের বিষয়টা মেহেরিনের বাবা মাকে জানানো দরকার, তাহলে সাদিক আর মেহেরিনের বিয়েটা হয়ে যায়। শুভ ধনিরামকে ঘরের ভেতরে নানা রকম কায়দায় সাজা দিতেছে। মাহমুদা শুভকে যখন খুঁজে পেল না, তখন মাহমুদা শুভর ঘরে গেল। ঘরে ঢুকে দেখে ধনিরামকে জাঙ্গিয়া পরিয়ে 4 হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে। ধনিরামকে এই অবস্থায় মাহমুদা চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ মাহমুদা ঘরের ভেতরে ঢোকায় শুভ একটু বিরক্ত হলো বটে। এই কি অবস্থা? আপনি ওনাকে এইভাবে রেখেছেন কেন? স্যার আপুকে বলেছি, আপনাকে স্যার কোলে করে নিয়ে ঘরে নিয়ে গিয়েছিল। শুভ, আরো শাস্তি দেন নাকি? খুব পার বেড়েছে এনার। যার জন্য চুরি সে বলল চোর। হঠাৎ তুমি এখানে কেন? আপনাকে কোথাও পাচ্ছি না বলেই তো খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম আমি। তোমার কি মাথা তার ছেঁড়া নাকি?
বাংলা কথা বোঝো না? তোমাকে আমার পছন্দ না। আপনাকে তো আমার খুব পছন্দ, আপনাকে তো আমার চাই। আপনাকে ছাড়া কি চলা যায়? ঠিক আছে, এখন ঘর থেকে বের হও, পরে কথা বলবো তোমার সাথে আমি। শুভকে চোখ টিপ মেরে মাহমুদা হাসতে হাসতে বের হলো। খুব রাগ হচ্ছে নিজের ওপর এখন। একটু সুযোগ দিলে সবাই মাথায় চড়ে বসে। ওভাবে রাগ করে লাভ নেই। এখন সময় আছে, মেহেরিনকে আবারও আপন করে নেন, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। এত রাগ যে ভালো না, বুঝলেন স্যার? আসলে তুমি কার পক্ষে ধনীরাম, মাহমুদা নাকি মেহেরিন? সে আমি যার পক্ষই নই না কেন, সব সময় কিন্তু আমি আপনারই ভালো চাই। আমি কি আমার ভালো চাও তুমি? সবসময় প্রার্থনা করো আমি ঝামেলায় থাকলে বেঁচে যাও তুমি। শুভ এবার ধনীরামের হাত পায়ের বাঁধন খুলে দিল। ধনীরাম এবার দ্রুত পোশাক পরে নিল। এদিকে সেদিকে মেহেরিনকে খুঁজেই চলেছে, কোথাও পাচ্ছে না। মেহেরিন কোনো ঘরের থেকে সেটাও জানে না। তাই তো হুট করে কোনো ঘরে ঢুকতেও পারছে না সাদিক। সাদিকের মা সাদিকের বাবাকে সব কিছু বলার পর আমিও শুনেছি মেহেরিন মেয়েটা অনেক ভালো, যেমন রূপ তেমন গুণও বটে। তোমার ছেলে যখন এত বছর পর পছন্দ করলো কাউকে, তখন আর দেরি করে লাভ কি বলো? আজকেই না হয় মেহেরিনের বাবার সঙ্গে কথা বলো। এত তাড়াহুড়ো করো না, আজকে একটা বিয়ে, ওদের সবার মন এখন সেই বিয়েতে পড়ে। এই সময় কোনো বললে কেউ কানে তুলবে না। তাছাড়া কালকে তো কনে আনার জন্য এনারা যাবে, তখন সময় বুঝে কথা বলা যাবে। এটা তো ভেবে দেখি নাই, সত্যিই তো। সাদিক অনেক খোঁজার পরে মেহেরিনকে পেল না, তাই ভাবলো একটু বাসার ছাদে গিয়ে দেখার জন্য। ছাদে গিয়েও দেখে মেহেরিন নেই, তাই ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকলো। মেহেরিনের সব বান্ধবী ফ্রেশ হয়ে মেহেরিন সবাইকে নিয়ে ছাদে আসলো। বাড়ি ভর্তি মানুষ, এত মানুষের মাঝে বান্ধবীদের নিয়ে আড্ডা দেওয়া যায় না। তার উপরে আবার শুভর সাথে কথা বলার দরকার আছে। মেহেরিন ওর বান্ধবী সহ ছাদে এসে দেখে সাদিক আগে থেকেই সেখানে আছে। সাদিক ভাবতে পারে নাই এই সময় সে মেহেরিনকে দেখতে পাবে। একেই বলে কাপল। মন থেকে চাইলে যে পাওয়া যায়, সেটা আবারও প্রমাণ হলো। কে রে ছেলেটা? মেহরিন আর কি বলে? ইনি হচ্ছে আপুর খালা শাশুড়ির ছেলে সাদিক। বাহ, আমাকে নিয়ে দেখি অন্যদের সাথে কথা হচ্ছে দেখি। তাহলে কে বেয়ান, আপনি আমার প্রেমে পড়লেন নাকি? এই শালার সাথে একটু মজা নেই, কি বলিস? মেহরিনও বলল আপনাকে দেখে সেও নাকি পাগল হয়ে গেছে, আপনার প্রেমে পড়েছে। কি বলতেছিস তুই এসব? তার কি বলবো? ও সরি, জানাই তো হলো না। আপনারা তার কি হন? আপনার শালি হব আমরা। আমরা সবাই একসাথে পড়াশোনা করেছি আর কি। আপনি এত সুন্দর কেন দুলাভাই? ইস কি সুন্দর নাক আপনার। যা দুষ্টুর দল, কি সব বলেন আপনারা? ওরে বাবা, দুলাভাই দেখি লজ্জায় লালও হয়ে গেছে। আমি ধরে নিব আপনাদের বান্ধবীও আমাকে পছন্দ করে। আমার না ভীষণ লজ্জা করতেছে। আমি গেলাম, কালকে আমার পিতাকে আপনাদের পিতার কাছে বিয়ের কথা বলতে পাঠাবো। সাদিক লজ্জা পেয়ে মেয়েদের মতো দৌড়ে চলে গেল। শুভ আর ধনীরাম যে ছাদে এসেছে সেটা কেউ খেয়ালই করে নাই। এতক্ষণ দাঁড়িয়ে থেকে সব কথাই শুনেছে শুভ আর ধনীরাম। আসলে নিচে এত মানুষ, তাই শুভ আর ধনীরামকে নিয়ে ছাদে এসেছিল। সবাই যখন শুভকে ছাদে দেখলো অবাক হয়ে গেল। আর শুভর ড্রেস আপ, হেয়ার স্টাইল, ফিটনেস দেখে তো আরও অবাক। শুভ ছিল কি আর হয়েছে কি? শুভর মুখে কেউ হাসি দেখতে পারছে না কেন? শুভ যেই যা চলে যাবে অমনি। শুভ প্লিজ চলে যাও না। এই যে সবাই এসেছে, সবার মুখে আসল সত্যিটা শোনো। মেহেরিনের এমন ডাক শুনে শুভ আর পা বাড়াতে পারলো না। শুভ আবারও পেছনে ঘুরে দাঁড়ালো ওদের দিকে হয়ে। ধনীরাম শুভর হাত ধরে টানতেছে, কিন্তু শুভ সেখানেই দাঁড়িয়ে থাকলো। শুভ, আসলে আমি তোমাকে পছন্দ করতাম, ভালোবাসতাম বলে সেদিন মোবাইলে এডিট করা বয়েজের ভিডিও দেখিয়েছিলাম। সত্যি বলতে মেহেরিন তোমাকে অনেক ভালোবাসে। আমি নিজেই দেখেছি, তোমার প্রতীক্ষায় প্রতিটা দিন প্রতিটা রাত পার করেছে। তুমি কসম দেওয়ায় তোমার ঠিকানা আমি মেহেরিনকে বলি নাই। আসলে আমাদের আপনাকে দেখে হিংসা হতো, কারণটা সোজা, আপনি সবসময় হাসি মুখে থাকতেন, আপনার মন খারাপ কখনো দেখি নাই, মনমরা হওয়াও দেখি নাই, তাই সেদিন ওই কাজটা করেছিলাম। কিন্তু বিশ্বাস করেন, আমরা যদি জানতাম
এত কিছু হবে তাহলে জীবনেও এরকমটা করতাম না। আরে বাহ, খুব নাটক জানেন দেখতেছি। একজন ভিডিও করে সেটা এডিট করে আমাকে দেখায়, আবার আমার মুখের হাসি দেখে হিংসা হয়। আর কি, আমার জন্য আপনাদের বান্ধবী অনেক প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সত্যি আপনাদের সবাইকে মেরির প্রথম আলো পুরস্কার দেওয়া উচিত। জানি আমি ভুল করেছি, ভুল ছিলাম, কিন্তু আমার ভালোবাসা তো মিথ্যে নয়। আমি তোমাকে আর তোমার দাদিমাকে তো কথা দিয়েছিলাম, মৃত্যু ছাড়া তোমাকে থেকে আমি আলাদা হব না। এই মেয়ে, নাটক কম করেন। আমার দাদিমাকে এখানে টানবেন না। যেদিন দাদিমা আপনাকে তার পাশে বসিয়ে এত করে বোঝালো তখন বোঝেন নাই? আমার দাদিমা যেদিন মরছে সেদিনই আমার মুখের হাসি চলে গেছে। সেদিনই আমার প্রেম ভালোবাসা মাটির ভিতরে কবর দিয়েছি। শুভ, প্লিজ এমন করে বলো না। সত্যি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন যদি সত্যি জানতাম, বুঝতাম, তাহলে এরকম ভুল কোনোদিনও করতাম না আমি। আমরা নিজেরা দেখেছি আপনার জন্য কত চোখের জল মেরিন ফেলেছেন। মেহরিন আজও তোমাকে আগের মতোই ভালোবাসে শুভ। তুমি ছাড়া তার মনের ভেতরে দ্বিতীয় কেউ নেই। তাই নাই? তাহলে ওই ছেলেটাকে আপনি যেন একটু আগে কি বললেন, আপনার বান্ধবী তাকে পছন্দ করে প্রেমে পড়েছে? ওসব তো মজা করলাম আমরা ওনার সাথে। এই মজা করে আজকে এরকম পরিস্থিতিতে দাঁড় করিয়েছে। স্যার, আপনি একজন চোকাস সেনা অফিসার, আর আপনি কাদের সাথে কথা বলতেছেন? চলুন তো স্যার, বিয়ে শেষ হলে আপনাকে আবার বেড়াকে ফিরতে হবে। আবারও সেই বোমা, সন্ত্রাসী, গোলাগুলি, আমাদের জীবন একটা বুলেটের কাছে পড়ে আসছে। শুভ, দয়া করো আমাকে, ক্ষমা করো আমাকে। আর কত কাঁদবো আমি সামান্য ভুলের জন্য? নিজের ভালোবাসার মানুষ সামনে আছে, অথচ তাকে ধরায় স্পর্শ করে কিছুই করতে পারতেছি না। দরকার হলে আমরা সবাই তোমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, তবুও মেহরিনকে আর কাঁদাবে না। জানি আমার একটা ভুল, একটা মিথ্যা আজকে তোমাদের দুজনকে দুদিকে দাঁড় করিয়েছে। আরও কিছু বলতে যাবে তার আগেই মাহমুদা সেখানে এসে হাজির হলো। মাহমুদা সবাইকে জানালো কাজে এসেছে, বিয়ে পড়ানো শুরু করেছে। বাধ্য হয়ে সবাই এক এক করে নিচে নেমে গেল। শুভ যখন নিচে নামতে যাবে অমনি মাহমুদা শুভর হাত টেনে ধরলো। আপনি কোথায় যান শুভ? দেখছেন আকাশের চাঁদটা কত সুন্দর। ইস, রুকাইয়া আপুর মতো যদি আজকে আপনার সাথে আমার বিয়ে হতো, তাহলে আপনার কাঁধে মাথা রেখে আকাশের চাঁদ দেখতাম। আকাশের চাঁদ দেখার ইচ্ছেটা অন্য কারোর সাথে করো, বুঝলে? আমাদের স্যারকে পাওয়া অতটা সহজ নয়। শুভ, এনাকে আরও শাস্তি দেন তো। আমি আজকেই আব্বুকে আপনার আর আমার প্রেমের বিষয়টা বলবো। একে তো মেহেরিন তার বান্ধবীগুলো, তার উপরে উটকো ঝামেলাই মাহমুদা। শুভ এবার হাত যত উপরে তোলা যায় তুলে মাহমুদার গালে ঠাস করে দিল। মুহূর্তে জায়গাটা নীরব আর শীতল হয়ে গেল। মাহমুদা মাথা তুলে দেখে শুভর চোখ রাগে আগুন হচ্ছে। মাহমুদাও জেদ হলো। একবার যখন পছন্দ করেছি, ভালোবেসে ফেলেছি, তখন আর ছাড়ছি না। আজকেই আব্বুকে আমি এই বিষয়টা বলে দেব, আর বিয়ের পর এই থাপ্পড়ের উচিত জবাব দেব আমি। গালে হাত দিয়ে দেখে দাঁত মুখ খিচে কথাগুলো বলল মাহমুদা। কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থেকে মাহমুদার দৌড়ে নিচে নেমে গেল। শুভ মনে মনে বলতেছে, বলে দেখো তোমার যে বাপ সে কোনোদিনও রাজি হবে না। ধনীরামও শুভ সহ নিচে নামলো। বরকনের বিয়েটা দাঁড়িয়ে থেকে তারা দেখতেছে। মেহরিনের পাশে সাদিক দাঁড়িয়ে কি যেন বলতেছে, কিন্তু মেহরিন টলমলো চোখে শুভর দিকে তাকিয়ে আছে। বিয়ে হয়ে গেলে সবাই খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়ে কনেকে সঙ্গে করে নিয়ে চলে গেল। কনের সঙ্গে গেল মেহরিন। এটা নাকি তাদের রীতি। এক মুহূর্তের মধ্যে পুরো বাড়ি ফাঁকা হয়ে গেল। বাড়ির সবাই এক জায়গায় বসে থাকলো। কি রে নানু ভাই, দাঁড়িয়ে আছিস কেন? বস। না মানে নানু, আমি কালকেই যেতে চাচ্ছি। এখন থেকে প্রায় তোমাকে আমাদের বাড়িতে আসতে হবে। এরপর তোমার সাথে আমাদের সম্পর্কটা আরো মজবুত হবে, বুঝলে? শুভ তার মামার এরকম কথার কোনো মানে বুঝলো না। হঠাৎ তার বড় মামা শফিক এই কথা কেন বলল সেটাই বুঝলো না। আশেপাশে মাহমুদাও নেই, একটু দূরে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে সে। তার মানে কি মাহমুদা তার আব্বুকে বল। শুভ, যাও ফ্রেশ হয়ে এসো, তোমাকে খেতে দিই। তোমার নাকি হাঁসের মাংস পছন্দ, মাহবুদা তোমার জন্য আলাদা করে রান্না করে রেখে দিয়েছে। স্যার, মাহমুদা দেখি ঘটনা অন্যদিকে নিয়ে গেছে। এবার বুঝি আপনার
বাবার মতো আপনি এবারই জামাই হন। আনো ভাই, দাঁড়িয়ে থাকলে যে? তোমার মামি কি বললো শুনো নাই? যাচ্ছি নানু। ধনীরাম, চলো ফ্রেশ হই। শুভ ধনীরামকে নিজের ঘরে নিয়ে গেল। মেহরিনের বান্ধবীগুলো আছে, যায় নাই। রাতে সবাই একসাথে খেলো। মাহমুদা একটু বেশি যত্ন নিতেছে শুভর। পরদিন সকালবেলা সাদিকের মা মেহরিনকে তার কাছে ডাকলো। রুকায়ের শ্বশুরবাড়ি এসেছে থেকে সাদিকের মা মেহরিনের যত্ন নিতে কোনো কমতি রাখে নাই। আন্টি, হঠাৎ এভাবে এখানে ডাকলেন যে? তোমার সাথে একটু কথা বলবো বলেই তো ডাকলাম। তা মা, পড়াশোনা তো শেষ করেছ, এখন কি আরো পড়তে চাও নাকি? সেটা আব্বু আম্মু ভালো জানে, আমি বললে কি আর হবে? শুধু পড়াশোনাই জানো নাকি বাড়ির কাজকর্ম এসবও জানো? না মানে শুনেছি রুকাইয়া বৌমা নাকি খুব ভালো রান্না জানে, বাড়ির কাজও করতে পারে। আমরা বাড়িতে যতজন বোন আছি আমাদের দাদি সবাইকেই বাড়ির কাজ করা, রান্না করা সব সব শিখিয়ে দিয়েছে। দাদির কথা, মেয়ে যখন জন্ম নিয়েছি তখন এসব কাজ জানতে হবে, শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। তাই তো আপু সব কিছু শিখে নিয়েছে, সাথে আমরাও। শুনে খুব ভালো লাগলো মা, সত্যি লক্ষ্মী একটা মেয়ে তুমি। কত সুন্দর করে কথা বলো, দেখতেও মাশাল্লাহ। তা মা, তোমার কি রকম ছেলে পছন্দ? কি রকম পরিবার চাও তুমি? না মানে তুমিও বড় হয়েছো, পড়াশোনা করেছো, নিশ্চয়ই তুমিও বিয়ে করবে। সেটা তো আমি বলতে পারবো না, আব্বু আম্মু যা ভালো মনে করে তাই হবে। এই যুগে এমন মেয়েও আছে এখনো যারা বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করতে চায়। এখনকার ছেলে মেয়ে তো নিজের পছন্দ করা ছেলে মেয়েকে নিজেরাই পালিয়ে নিয়ে না হলে পরিবারকে বাধ্য করে বিয়ে করতে। তুমি বসো, আমি চা নিয়ে আসি। এরপর থেকে তোমাকে আমার জন্য চা বানিয়ে দিতে হবে। সাদিকের মায়ের শেষের কথা কোনো মানেই বুঝলো না মেহেরিন। এমন সময় রুকায়াকে ঘর থেকে বের হতে দেখে তার কাছে গিয়ে বসলো। মেহেরিন বারবার শুভর কথা ভাবতেছে, সাথে এটাও ভাবছে কখন তার পরিবারের লোক এসে তাদেরকে নিয়ে যাবে। এখানে থাকতে তার যে ভালো লাগছে না, শুভর কথা মনে পড়তেই বুকটা ধুকপুক করছে তার। এমন সময় সাদিকের মা সাদিক, মেহেরিন আর রুকায়ার কাছে এলো। সাদিক এবং সাদিকের মা দুজনেই মেহেরিন আর রুকায়ার পাশে এসে বসলো। সাদিকের মা সবার জন্য চা নিয়ে এসেছে। মেহেরিনের মনটা পড়ে আছে শুভর কাছে। রুকায়ার খালা শাশুড়ির সাথে কথা বলতেছে, সাদিক আর চোখে বারবার মেহেরিনকে দেখতেছে। সবাই যখন কথা বলায় ব্যস্ত, তখন মেহেরিন কি যেন ভাবতেছে। এমন সময় সাদিকের মা বলল, মেহেরিন বললে না তো চাটা কেমন হয়েছে? জি আন্টি, কেন বললেন? তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছো মেহেরিন? না মানে বাড়ির কথা মনে পড়তেছে তো খুব। সে কি কথা, হাসার একটা দিনও হলো না, তাতেই বাড়ির কথা মনে পড়ছে? বাড়ির কথা তো বোমার মানে মনে পড়বে। বিয়ে হলে তখন কি করবে শুনি? আসলে অপরিচিত জায়গায় থাকার অভ্যাস নাই তো খালা, তার জন্য। তা বিয়ান, কেমন লাগলো আমাদের গ্রামটা? আপনাদের গ্রাম মানে? এটা তো আপনার খালার বাড়ি। এখানে আমারও বিয়ে হয়ে মেহেরিন। যা সাদিক, মেহেরিনকে ঘুরিয়ে নিয়ে আয়। মন না চাইলেও মেহেরিন সাদিকের সাথে একটু বের হলো। মেহেরিন আর সাদিক যাওয়ার সাথে সাথে সাদিকের মা রুকায়ার তার দুই হাত দিয়ে চেপে ধরলো। কোনো বলবেন খালা আপনি? আসলে বৌমা, তোমার বোন মানে মেহেরিনকে সাদিক পছন্দ করে। আমার আর তোমার খালুর পছন্দ হয়েছে, তাই বলছিলাম কি মেহেরিনের সাথে সাদিকের বিয়েটা দিতে চাই আমরা। কিন্তু খালা, এসব আমাকে না বলে বড় আব্বু বড় আম্মুকে বলতেন। না মানে তোমার তো বোন হয়, তাই তোমাকেও জানিয়ে রাখলাম। রুকায়ার নতুন, এছাড়া বা আর কি বলবে, সাদিক সম্পর্কেও তেমন জানে না। তাছাড়া মেহেরিন শুভকে ভালোবাসে। এদিকে আবার রুকায়ার বড় আব্বু সেনাবাহিনীর ছেলের সাথে মেয়ের বিয়ে দিবে না। মেহেরিনকে নিয়ে পুরো গ্রাম দেখিয়ে বেড়াচ্ছে সাদিক। আর মাঝে মাঝে গ্রামের যে দোকানগুলো আছে সেখান থেকে চিপস বাদাম কিনে দুইজনে খাচ্ছে, আবার হাঁটতেছে। এক মুহূর্তে মেহেরিনের মনটা ফ্রেশ হয়ে গেল। তা বিয়ান, কেমন লাগলো আমাদের গ্রামটা? ভালোই লাগলো। আপনাকে দেখি সবাই চেনে। গ্রামের ছেলে, এখানে বড় হয়েছি, খেলাধুলা করেছি, চিনবে না? তা অবশ্য ঠিক বলেছেন আপনি। তো বিয়ে, আপনার কি কোনো গার্লফ্রেন্ড নেই? না নাই, কারণ আব্বুর কড়া শাসন ছিল,
তাই প্রেম করা হয়ে ওঠে নাই, কিন্তু এখন একজনকে মনে ধরেছে আমার। তা মেয়েটা কি আমাকে দেখাবেন না আপনি? এখনো তাকে মনের কথা বলি নাই। পরে আবার সেও অন্যের না হয়ে যায়। সেই সুযোগ আর দিচ্ছি না, কারণ আব্বা আম্মুকে আজকেই তার বাবা মায়ের সাথে কথা বলবে। তাহলে তো সরাসরি বউ করে নিয়েই আসবেন দেখতেছি। মনে করেন সেরকমই, বিয়ে না হয় প্রেম করব। আবারও নানা রকম কথা হলো তাদের দুজনের। একটু আগেও শুভর জন্য মনটা ছটফট করছিল, এখন সেটা আর মনে নাই। যখন আবারও বাড়িতে আসলো তখন আবারও শুভর অনুপস্থিতি টের পাচ্ছে। মনটা কিছুতেই মানতেছে না, বারবার তার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো অঘটন ঘটতে পারে। রোকায়া যখন দেখলো মেহরিনের মন মারা হয়ে আছে তখন তার কাছে এগিয়ে গেল। কিরে, এভাবে মন মরা আসিস যে? আপু, মনটা আমার কেমন জানি কু ডাকতেছে। চিন্তা করিস না, কোনো হবে না। আর বাড়ি থেকে আম্মু ফোন করে জানালো সবাই আসতেছে আমাদেরকে নিতে। সত্যি বলতেছ আপু? আসতেছে সবাই? সত্যি বলতেছি। আর মন মরা হয়ে থাকতে হবে না, চল ঘরে যাই, তোর দুলা ভাইয়ের সাথে গল্প করবি। রোকায়া মেহেরিনকে নিয়ে তাদের ঘরে গেল। সেখানে গিয়ে মেহেরিনে তার দুলা ভাইয়ের সাথে গল্প করতে লাগলো। বিকেলের দিকে রুকায়াকে নিতে সবাই এসেছে। তাদের খাওয়ার ব্যবস্থা আগে থেকেই করেছে রুকায়ার শ্বশুরবাড়ির লোক। মেহেরিন দেখলো শুভও এসেছে, তাই মেহেরিন সুযোগ বুঝে শুভকে টেনে নিয়ে রুকাইয়ার ঘরে গেল। তখন ঘরে কেউ ছিল না। ঘরে ঢুকে মেহেরিন শুভকে জড়িয়ে ধরলো, তারপর শুভ ঠোঁটে তার ঠোঁট রাখলো। হঠাৎ এমন হওয়াতে শুভ ঘাবড়ে গেল। এখন এই অবস্থায় যদি কেউ দেখে তাহলে খবর আছে। এটা কোন ধরনের পাগলামি শুনি? এই কাজটা তো আজকে প্রথম করলাম না, এর আগেও যতবার তুমি এসেছো আমার কাছে ততবারই তোমাকে জড়িয়ে ধরে কিস করতাম। কিন্তু তখন তো গালে কপালে করতেন, আজকে ঠোঁটে কেন? বিয়ের পরে আরো অন্য জায়গায় কিস করবো, বুঝলে প্রিয়? ছাড়েন, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। এইভাবে এখানে একা থাকা ঠিক হবে না। দেখো, কোনো সমস্যা নেই, আমি আমার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরেছি। আমি মেয়ে হয়ে ভয় পাচ্ছি না, আর তুমি ছেলে হয়ে ভয় পাচ্ছ কেন? এই, তুমি সেনা অফিসার? দেখ, ছাড়েন তো আগে। ওসব ভালোবাসা আর আমার মাঝে নাই এখনো, ওসব আর বুঝি না আমি। সমস্যা নেই, আমি তো আছি। আবারও না হয় নতুন করে নতুনভাবে ভালোবাসবো তোমাকে, নতুন করে নতুন রূপে ভালোবাসা শিখিয়ে দেবো। ওসব আর জীবনও হবে না, ছাড়েন তো এবার আমাকে। এমন গলাকাটা মুরগির মতো ছটফট করতেছো কেন তুমি? আমার তো বেশ ভালোই লাগতেছে। শুভ আর কোনো কথা বলল না। কেন জানি শুভরও খুব ভালো লাগছে। হয়তো একটা রাগ অভিমান ছিল মেহেরিনের ওপরে, কিন্তু মেহেরিন যে শুভকে সত্যি সত্যি ভালোবাসে সেটা শুভ এসেছে থেকে দেখেছে। তাই তো শুভরও মেহেরিনকে জড়িয়ে ধরে আছে। শুভরও ইচ্ছে করতেছে না যেতে, মেহেরিনকে ছাড়তে। এমন সময় হঠাৎ করে রুকাইয়া ঘরের ভেতরে ঢুকে তাদেরকে জড়িয়ে ধরা অবস্থায় দেখে অবাক। বাহ, তলে তলে টেম্পো চালাও আর আমি বললে হরতাল। হঠাৎই রুকাইয়ার কণ্ঠ শুনে দুইজন দুজনকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। শুভ তো লজ্জায় বের হতেও পারছে না, কারণ রুকাইয়া দরজার কাছে দাঁড়িয়ে। মেহেরিনের মুখে তো হাসি লেগে আছে। বাহ, খুব সুন্দর। এই জন্য তাহলে তোর মন খারাপ ছিল, তাই না? আপু, লাগছে তো। নিজের ভালোবাসার মানুষকে কাছে পেলে মন এমনিতেই ভালো হয়। বাহ, কি কথা শিখেছে তা শুভ। এ কদিন তো খালি না না করলে, আর আজকে? আপু, আমি কিছু করি নাই, উনি আমাকে টেনে এনে জড়িয়ে ধরেছিল। সেটা তো নিজের চোখেই দেখলাম কে কাকে জড়িয়ে ধরেছিল। বিশ্বাস করবো আপু, আমি কিছু করি নাই। বিশ্বাস করো আপু, আমি কিছুই করি নাই, যা করার উনি করেছে। হ্যাঁ, করেছি তো। কিস করেছি, ঠোঁটে জড়িয়ে ধরেছি, ভালোবাসার কথা বলেছি। ছি, এসব কথা বলতে হয় নাকি? যাই হোক, তাহলে অবশেষে দুজনের আবারও মিল হলো তাহলে। না না আপু, কিছুই হয়নি, আমি বের হলাম। আপু, আমার বিশ্বাস ছিল শুভ এখন আমাকে ভালোবাসে, তাই তো সবসময় ওর পিছু নিতাম। হয়তো অভিমানটা বেশি ছিল বলে এরকম করেছে। ভালোবাসার মানুষ সব সময় মনের মানুষটাকে কাছে চায়, সুখে দুঃখে পাশে চায়, সব পরিস্থিতিতে তার সাপোর্ট চায়। হয়তো যে সময় তোর সাপোর্টের প্রয়োজন ছিল শুভর, সে সময় হয়তো পায় নাই। এরপর আর এরকম ভুল করলে তো এরপর আর শুভকে কোনো কষ্টই দিব না, সব সময় শুভর পাশেই থাকবো আমি। সবার খাওয়া দাওয়া হলে রুকাইয়া তার স্বামী বের হতে লাগলো। এই ফাঁকে সাদিকের মা বাবা মেহরিনের মায়ের সাথে কি জানি কথা বলে নিল।
অনেকক্ষণ হলো শেষে তারা একে অপরের সাথে কোলাকুলি করে নিল। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল সবাই আগে ফ্রেশ হয়ে নিল। এরপর শফিক সবাইকে ডাক দিল। এক এক করে সবাই আসলো, সবাই একসাথে গোল হয়ে বসলো। একসঙ্গে দুটো সুসংবাদ দিব বলে তো সবাইকে ডাকলাম। কি সুসংবাদ শুনি? রুকাইয়ার তো বিয়ে হলো না, তাই না? এবার একসঙ্গে দুটো বিয়ে আরো হবে এই বাড়িতে। ভাইজান, তোমার কথা তো কিছুই বুঝলাম না আমরা। আরে বলছি সবুর করে একটু। রুকাইয়ার খালা শাশুড়ির ছেলে সাদিকের সাথে আজকে আমার বড় মেহেরিনের বিয়ের কথা পাকা করলাম। ওদের নাকি মেহেরিনকে পছন্দ। আচ্ছা, ছেলেও ভালো চাকরি করে, পরিবারও ভালো, তাই আজকে বিয়ের তারিখ পাকা করে আসলাম। ওরাও জোর দিল, তাই তো এই মাসের শেষের তারিখে বিয়ে হবে। একটা তো শুনলাম, বাকিটা? মাহমুদার ইন্টার পরীক্ষা হলে আমার বোনের একমাত্র ছেলে শুভর সাথে বিয়ে দিব। হয়তো আমার ভাগিনা শুভ মন খারাপ করেছিল এতদিন, তাই আমি চাই সম্পর্কটা আরো মজবুত হোক। আমার ভাগিনার আনাগোনা চলাফেরা এই বাড়িতে থাকবে, আবারও সবাই ভালোবাসা নতুন করে পাকছে। সত্যি শফিক, আজকে মন ভরে গেল। বাবা মা মরা ছেলেটাকে নিয়ে এত ভাবিস সেটা বুঝে নাই। শোন নানু ভাই, মামা মানে জানিস, দুবার মা বলে ডাকা, সুতরাং মামার সম্মানটা রাখিস। এমন কোনো কাজ করিস না যাতে তোর মামা আবারও কষ্ট পায়। শুভর প্রতি আমার সে বিশ্বাস এসেছে। এ বাড়িতে এসেছে থেকেই তো দেখলাম কত শান্ত ভদ্র ভালো ছেলে আমার ভাগিনা। ঠিক কাজ করলে ভাইজান। যেহেতু আমার ছেলে নেই, সেহেতু মাহমুদ আর শুভ এখানেই থাকবে। শুভর জামাই ভাগনা এবং ছেলের কাজও করবে। একদম ঠিক বলেছিস তুই। আমাদেরও তো বয়স হবে, তখন তো কারো দরকার পড়বে। নিজের আব্বুর মুখে বিয়ের কথা অন্য ছেলের সাথে শুনে মেহেরিন তো অবাক। বারবার শুভ আর মেহেরিনের দুজনের দিকে তাকাচ্ছে। মেহেরিন ভেবেছিল বাড়ি এসে শুভর বিষয়ে তার আব্বুকে জানাবে, কিন্তু আগে যে এরকম কথা শুনতে হবে সেটা বিশ্বাস করতে পারে নাই মেহেরিন। সবকিছু শুনে মাহমুদা খুশি হলেও শুভ আর মেহেরিন খুশি হতে পারলো না। মেহেরিন তো কেঁদেই ফেললো। নিজের আব্বুর উপরে কোনো কথাও বলতেও পারবে না মেহেরিন। রোকায়া দুজনের দিকে তাকালো, দুজনের চোখেই পানি টলমল করছে। ধনীরাম তো অবাক হলো, এমন একটা ঘটনা ঘটবে। শুভ সেখান থেকে উঠে চলে গেল নিজের ঘরে। ধনীরাম শুভর পেছনে পেছনে গেল। স্যার, এটা কি হলো? তাহলে কি মাহমুদ সত্যি সত্যি তার বাবাকে বলেছে? কিছুই তো বুঝলাম না আমি। এদিকে নানিও আবারও এমন কথা বলল, কোনো কথা বলার জায়গা থাকলো না। তাহলে কি মাহমুদাকে বিয়ে করবেন আপনি? আপনার চোখ তো বলে আপনি নয়, আপনি মাহমুদা নয়, মেরিনকে চান। এমন সময় কোথা থেকে যেন দৌড়ে এসে শুভকে জড়িয়ে ধরলো মেহেরিন। ধনীরাম সাথে সাথে দরজার কাছে চলে গেল, কারণ এই সময় দুজনের কথা বলাটা জরুরি। তাই তো দরজার কাছে থেকে যাতে কেউ আসলেও বলতে পারে। মেহেরিন শুভকে জড়িয়ে ধরে গালে মুখে ঠোঁটে চুমু দিতে থাকলো। শুভর খুব ইচ্ছে করতেছে পাল্টা চুমু দিতে, আর খুব শক্ত করে মেহেরিনকে জড়িয়ে ধরতে, কিন্তু সেটা এখন আর চাইলেও পারছে না সে। এটা আমি করতে পারবো না, আপনি চলে যান। শুভ, এটা রাগ অভিমানের সময় নয়, বেশি সময় নষ্ট করা যাবে না, বুঝলে? আজকে রাতেই আমরা পালিয়ে যাব। আমার মায়ের মতো একই ভুল করতে চাচ্ছি না আমি। দেখলে না মা কি বললো, আমাকে বিশ্বাস করে তিনি। আমি মামার সেই বিশ্বাস ভাঙতে পারবো না মেহেরিন। শুভ, যদি আমাকে নিয়ে না পালাও তাহলে আমার লাশ দেখবে তুমি, বলে দিলাম কিন্তু। মেহেরিন, বোঝার চেষ্টা করো তুমি। তোমাকে আমিও পাগলের মতো ভালোবাসি। তোমাকে ভালোবাসি বলেই তো ছুটি নিয়ে এখানে আবারও এসেছি। কিন্তু মামা নানি যা বলল সেটার বাহিরে আমি যেতে পারবো না। শুনলে না, বাবা বলল ছেলে হিসেবে চাই, শেষ বয়সী সঙ্গী হিসেবে চাই। এখন তুমি বলো কেমন করে তোমাকে নিয়ে পালাই আমি? আমার জীবনের প্রথম পুরুষ তুমি, এমনকি শেষ পুরুষও তুমি। বউ হলে তোমার হব, না হলে লাশ হব, এই আমি বলে দিলাম। আমি যদি আমার আব্বুর কথার বাইরে যেতে পারি তাহলে তুমি কেন পারবে না? আমি যে আটকে গেছি কথার ফাঁকে। প্লিজ এমন কিছুই করো না তুমি। আমাকে একটু মাহমুদার সাথে কথা বলতে হবে যে। যা করার দ্রুত করো, হাতে সময় নেই। আব্বুকে বলতে শুনলাম বিয়ের তোড়জোড় শুরু করতে, হাতে মাত্র বিয়ের 8 দিন সময় আছে। মেহেরিন আর কোনো কথা না বলে সেখান থেকে চোখের পানি মুছতে মুছতে বের হলো। শুভ ভেবে পাচ্ছে না এখন সে কি করবে। এখন এইদিকে নিজের ভালোবাসা, অন্যদিকে তার মামা। এমনিতে শুভর মা ভুল করায় তার মামা তাকে মানতে চায়নি। এখন যদি শুভ ঠিক তার মায়ের মতো কাজ করে তাহলে কি হবে এখন তার? ঠিক সেই সময় শুভর ফোনে একটা কল আসলো। এখন তাহলে সত্যি সত্যি
মেহেরিনের সাথে সাদিকের বিয়ে হবে, কারণ সেনা ক্যাম্প থেকে কল এসেছে। সেনা ক্যাম্পে থেকে ফোন করে জানালো আজকের মধ্যেই তাকে ফিরতে হবে। এমন সময় আবার মাহমুদা শুভর ঘরে আসলো। মেহেরিনও তখন ঘরে ঢুকলো। শুভর খুব রাগ হচ্ছে মাহমুদাকে দেখে। মাহমুদার চোখে মুখে বলে দিতেছে সে কতটা খুশি। এদিকে শুভর মনটা মানতেছে না, কারণ একবার মেহেরিনকে হারিয়ে ফেলে যে কষ্ট পেয়েছে, দ্বিতীয়বার আবারও পেয়ে তাকে হারাবে সেটা ভাবতে পারে নাই শুভ। তোমার তো খুশি হওয়ার কথা, তাহলে এমনভাবে মন খারাপ করে আছো কেন? মন খারাপ হওয়ার মতো কাজ করলে মন খারাপ তো হবেই। তাহলে কি সারা জীবন একা থাকবে নাকি আপনার স্যার? তার সাথে আমার বিয়ে হবে। উফ, শুনেই মনে শান্তি লাগতেছে। হঠাৎ আপনি থেকে স্যারকে তুমি বলা শুরু হলো, আপনার তো শান্তি লাগছে। সে যখন আমার হবু জামাই হয় তখন তো তুমি করে বলতেই হবে। তুমি কথা না বলে চুপ করে আছো যে। কি বলবো আমি, সব তো মামাকে তুমি বলে দিয়েছো। তুমি জেদ ধরে মামাকে বললে আমাকে তোমার পছন্দ, ভালোবাসো, অমনি মামাও রাজি হলো। সেই সাহস থাকলেই না আব্বুকে বলবো। আমি আব্বুকে জমের মতো ভয় করি, আর যদি ভালোবাসার কথা বলতাম তাহলে নির্ঘাত আমাকে বাড়ি থেকে বের করে দিত। তুমি না বললে মামা কেন তোমার সাথে আমাকে বিয়ে দিতে চাইবে? সেটা তো আমিও জানি না। হঠাৎ করে আম্মুকে বলতে শুনলাম, মানে আব্বুকে বলল, মেহেরিনের সাথে তো সাদিকের বিয়ে ঠিক করলে এবার মাহমুদার কথাটাও ভাবো। তখন তারা ভাবতে ভাবতে তোমাকেই পছন্দ করলো আমার জন্য। কিন্তু আমি তো অন্য কাউকে ভালোবাসি। তোমাকে বিয়ে করলে তুমি আমি কেউই সুখী হব না। আব্বুর কথার বাইরে আমি যেতে পারবো না, আর তুমিও যেও না। তাহলে সারা জীবনের জন্য এই পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক শেষ হবে। সম্পর্ক ঠিক করতে যে সব হারিয়ে ফেলতেছি আমি। জানি না কি হবে, পরে কিছুই মাথায় ঢুকতেছে না। কে ফোন করেছিল স্যার আপনাকে? ও হ্যাঁ, অফিস থেকে ফোন করেছে। জরুরিভাবে সেনা ক্যাম্পে ফিরতে হবে। তাহলে চলেন, ব্যাগ তো গোছানোই আছে। রাতটা থেকে যাও। হাতে সময় কম, তাই এক্ষুনি যেতে হবে আমার। ধনীরাম, ব্যাগ সব নিয়ে নাও, আমি রাতের বাসেই যেতে হবে। ধনীরাম ব্যাগ নিয়ে নিল। শুভ এক এক করে মামা মামি খালা কাজিন ভাই বোন সবার কাছে বিদায় নিল। শুভর অনেক কথা বলার ছিল, কিন্তু হঠাৎ ডাক পড়ায় বলতে পারল না। শুভর চোখে পানি। সবাই মনে করেছে তাদেরকে ছেড়ে যাচ্ছে বলে কান্না করছে, কিন্তু শুভ তো মেহেরিনকে হারিয়ে ফেলে কান্না করতেছে। সবার দেখা পেলেও শুধু রুকাইয়া আর মেহেরিনকে দেখলো না। তখন শুভর ছোট মামা জানালো ওরা দুজন ছাদে আছে। তাই শুভ দৌড়ে গেল, গিয়ে দেখে মেহেরিন কান্না করতেছে আর রুকায়া তাকে সান্ত্বনা দিচ্ছে। শুভ এবার তাদের কাছে গেল। শুভ দুই হাত বুকে বেঁধে সোজা দাঁড়ালো, মেহেরিনের চোখের পানি মুছে ফেলল। আমি এখনই চলে যাচ্ছি, তাই যাওয়ার আগে দেখা করতে আসলাম। চলে যাচ্ছ মানে? আমিও তোমার সাথে যাব। এখানে থাকলে আব্বু আমার বিয়ে সাদিকের সাথে দিয়ে দিবে। এটা সম্ভব নয় মেহেরিন। মিয়ানমার আর ভারতের কিছু সন্ত্রাসী গোষ্ঠী এক হয়েছে। তারা এদেশে অশান্তি বাড়াতে চাচ্ছে। আমি সেটা বলি নাই। আমি বলেছি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি এখানে থাকবো না। এখানে একা থাকলে আব্বু আমার বিয়ে দিয়ে দিবে। সেটাও সম্ভব নয় মেহেরিন। মামা মামির মনে কষ্ট দিয়ে তোমাকে নিয়ে পালাতে পারবো না। এটা কি তোমার শেষ কথা শুভ? শেষ কথা কিনা জানি না, কিন্তু আমি এই পরিবারের কারোর সাথে সম্পর্ক শেষ করতে চাই না। আমাকে কবর দেওয়ার জন্য অন্তত এসো তুমি। আপু মেহেরিনকে বোঝান একটু, কি সব বলে ও। শুভ, একবার মামার সাথে বসে কথা বলে দেখো। এখনো তো সব কিছু ঠিক হয়নি, এখনো তো সময় আছে। আপু আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু দেশের আগে নিজের স্বার্থ না, আগে দেশ তারপর চিন্তা। তুমি চলে গেলে তো আর অত সহজে আসবে না। তখন তো সত্যি সত্যি মেহেরিনের বিয়ে সাদিকের সাথে হবে, আর মেহেরিন সেই তখন থেকেই কেটে যাচ্ছে। আগে দেশ তারপর নিজের চিন্তা। তাহলে আপনি বলেন কি করব এখন আমি? দেশের জন্য লড়বো নাকি নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য লড়বো? আগে দেশ। আপু আমি চেষ্টা করব 1 সপ্তাহের আগে এখানে ফিরে আসতে। ততদিন পর্যন্ত দয়া করে মেহেরিনকে দেখে রাখবেন। 1 সপ্তাহ এসে লাশ দেখবে আমার, বুঝলে তুমি? এরকম কথা বললে ঠাস করে দিব একটা কানের নিচে। শুভ, শেষবারের মতো
তোমাকে একটু ছড়িয়ে ধরতে চাই আমি। শুভ 2 হাত প্রসারিত করে নিল। মেহরিন ঝাঁপিয়ে পড়ল শুভর বুকের মাঝে। এরপর সেই আগের মতোই শুভর গালে মুখে চুমু দিল। শুভ মেহরিনের গালে মুখে চুমু দিল। এবার মেহরিনের 4 ঠোঁট এক করলো, সাথে সাথে রুকাইয়া উল্টো দিকে ঘুরলো। এভাবে অনেকক্ষণ ছিল জানে না দুজনে। যখন ধনীরাম শুভকে ডাকার জন্য ছাদে আসলো তখন দুজন দুজনকে ছেড়ে দিল। ছাদ থেকে নামা পর্যন্ত মেহরিন শুভকে ধরেছিল। সবার কাছ থেকে বিদায় নিয়ে শুভ ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হলো। শুভ চলে গেছে আজকে 3 দিন হলো, কিন্তু শুভর কোনো খোঁজ খবর নাই। এদিকে মেহরিনের সাথে সাদিকের বিয়ে হবে, তার জন্য আবারও বাড়িঘর নতুন করে সাজানো হচ্ছে। কিন্তু যার বিয়ে সেই মেহরিনের মনমরা হয়ে আছে। রুকাইয়া এসেছে থেকে আর যায়নি। কিরে মেহেরিন, এভাবে মনমরা হয়ে থাকলে হবে? ঠিক মতো খাওয়া করিস না, ঘুমাচ্ছিস না? কার জন্য খাবো, কার জন্য মন ভালো রাখবো? যার জন্য ভালো থাকবো সে তো গেছে, গেছে থেকে আর যোগাযোগও করতেছে না। হতে পারে খুব ব্যস্ত আছে। দেখতেছিস না টিভিতে নিউজি সন্ত্রাসীগুলোর সাথে কিভাবে লেগেছে? তাই বলে কি একটাবার ফোন করে জানাবে না? আরে বাবা, সময় পেলে তো জানাবে, এমন অস্থির হতেছিস কেন? ঠিক সেই সময় মাহমুদা এসে গেল। এসে দেখে রুকাইয়া আর মেহরিন কথা বলতেছে। মেহরিন মাহমুদাকে দেখে আবারও যখন কথা বলতে যাবে, আপু, সাদিক ভাই এসেছে, তোমাকে ডাকতেছে আপু। এমনিতেই মেজাজটা ভালো নেই, তার উপর আবার এই গাধাটা এসেছে। এমন কথা বলতে নেই, সে এখন আমাদের মেহমান। চল যাই না, হলে আবার বড় আব্বু রাগ করবে। ইচ্ছে না থাকলেও যেতে বাধ্য হলো। ইদানিং সাদিক এত ফোন করে, মেহরিন খুব বিরক্ত। বাইরে এসে দেখে সাদিকের সাথে মেহরিনের আব্বু, আম্মু, দাদি, চাচি কথা বলতেছে, আর সাদিক চা খাচ্ছে বসে বসে। মেহরিন গিয়ে ওর আম্মুর পাশে দাঁড়িয়ে থাকলো। মেহরিন, সাদিক নাকি তোকে বিয়ের কেনাকাটা করতে নিয়ে যাবে। যা, ঘরে গিয়ে রেডি হয়ে বের হয়ে নে। আমার যেতে ইচ্ছে করতেছে না। এটা কোন ধরনের কথা? 2 দিন পর যার সাথে তোর বিয়ে হবে তার মুখের উপর না বলিস কেন? কত আশা করে এসেছে ছেলেটা। মেহরিন, যা, কোনো সমস্যা নাই। যদি আমার সাথে যেতে সমস্যা থাকে তাহলে থাক, আমি একাই যাব। দিলে তো ছেলেটার মনটা খারাপ করে। যাও বলতেছি, রেডি হয়ে আসো দ্রুত। দাদুমণি, হবু বরের উপরে এক্ষুনি না বলতেছো? এখনো তো বিয়েই হলো না। ওই বাড়ির সবাই কি মনে করবে? হ্যাঁ, বলবে আমরা আমাদের বাড়ির মেয়েকে ভালো করে শিক্ষা দিতে পারি নাই। কোনো উপায় নেই, এক প্রকার মনের বাহিরে বাধ্য হয়ে যেতে হলো। আজকে সাদিক বাইক নিয়ে এসেছে। মেহরিন বাইকে উঠে দূরত্ব রাখলো। এখন কি হাতটা দিয়ে বাইক ধরে রেখেছে শুধু মেহরিন। সাদিক ভালো দেখে একটা মার্কেটে ঢুকলো আর কেনাকাটা করলো। পুরো রাস্তা মার্কেটে সাদিকের কথার শুধু উত্তর দিচ্ছে, আর আর কোনো কথা বলে নাই মেহরিন। যখন বাড়িতে নামিয়ে দিল, আপনি কি কোনো কারণে আমার উপর রেগে আছেন? কই না তো, রাগ করবো কেন আমি? এমনিতেই আর কি মনটা খারাপ, তাই। আর কয়েকদিন পর বিয়ে আমাদের, মনটা ফ্রেশ করে নেন বুঝলেন, না হলে নতুন জায়গায় মন বসবে কেমন করে। আচ্ছা ঠিক আছে। এই বলে মেহরিন বাড়ির ভিতরে ঢুকে গেল। আজকে মেহরিন আর সাদিকের বিয়ে। পুরো বাড়ি ভর্তি মেহমান এসেছে। কাজে এসে লেখালেখি প্রায় শুরু করে দিয়েছে। মেহরিনের হাতের মুঠোয় বিষের বোতল। ঠিক সেই সময় রুকাইয়া এসে জানালো, বড় আব্বু, বড় আম্মু, বড় আব্বু, দাদি, সন্ত্রাসীর গুলি নাকি শুভর বুকে লেগেছে। শুভকে নাকি সিএমসি হাসপাতালে ভর্তি করেছে। সবাই শুনে তো চমকে উঠলো। কিসের বিয়ে, কিসের কি? সবাই টিভি চালু করলো। ব্রেকিং নিউজ দেখাচ্ছে, ভারতের সন্ত্রাসীর গুলিতে সেনাবাহিনীর চৌকস বোমা রিফিউজ অফিসার শুভ গুরুতর আহত হয়ে সিএসএম হাসপাতালে ভর্তি, এবং সেই সাথে অফিসার শুভ বাঁচবে কিনা সন্দেহ আছে। অফিসার শুভকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এমন খবর দেখে সবাই কান্না করা শুরু করলো। সবচেয়ে বেশি পাগলের মতো কান্না করতেছে মেহরিন। আজকে তোর বিয়ে আর তুই এভাবে কান্না করতেছিস কেন? আব্বু, আমি বিয়ে করতে পারবো না। আব্বু, আজকে একটা সত্যি কথা বলি তোমাকে। আমি যখন নানার বাসা থেকে পড়াশোনা করতাম তখন থেকে শুভর সাথে আমার প্রেম, কিন্তু তখন আমরা জানতাম না যে সে আমার পবির ছেলে। এসব কি বলতেছিস তুই মেহরিন?
এখনই তোর বিয়ে হবে আর এখন এসব কি? বাড়ি ভর্তি মানুষ, আমার সম্মান কি নষ্ট করবি? আপু তুমি বললে আমি সাদিককে বিয়ে করতে পারি, কিন্তু সাদিকের সাথে বিয়ে হওয়ার আগে আমি বিষ খেয়ে নেব। আপু কোনোদিন তোমার কথার অবাধ্য হইনি। আপু শুভকে বলেছিলাম আমাকে নিয়ে পালিয়ে যেতে, কিন্তু শুভ এই পরিবারের সম্মান, এই পরিবারের সুসম্পর্ক রাখতে চাই বলে এমন আমাকে নিয়ে পালাইনি। আপু আমি শুভকে ছাড়া বাঁচবো না। বড়ব্বু, মেহেরিন যা বলেছে সব সত্যি। তাহলে এতদিন আমাকে জানাসনি কেন? ভয়ে বড়ব্বু, আর যখন জানাবে সেই সময় আপনি সাদিকের সাথে বিয়ে ঠিক করেছিলেন। আপু প্লিজ বিয়েটা ভেঙে দাও, আমি শুভকে ছাড়া থাকতে পারবো না। বাড়ির সবাই শফিককে বোঝালো, শফিক বুঝলো সব, কিন্তু এখন সাদিকের পরিবারকে এভাবে বিদায় করা কি ঠিক হবে? তাই অনেক ভেবেচিন্তে সাদিকের পরিবারের সাথে কথা বলল, মাহমুদার সাথে সাদিকের বিয়ে দিল। প্রথমে অবশ্য মাহমুদা রাজি ছিল না, পরে যখন মেহেরিন সব বলল, সব জানালো, তখন রাজি হয়। সাদিকও নিজের বাবা মা, নিজের সম্মানের কথা ভেবে মেহেরিন আর শুভর প্রেমের কথা শুভ রাজি হয়। মেহেরিন আর শুভর প্রেমের কথা শুনে রাজি হয়। এখন কোনো রকম বিয়ের পর্ব শেষ হলে, আপু এদিকটা সামলাও তোমরা, আমি চাচ্ছ রুকাইয়া আপু ঢাকায় যাই। আচ্ছা সাবধানে যা তোরা, এদিকের সব ঝামেলা মিটে গেলে আমরাও যাব তখন। মেহেরিন, শামসুল, রুকাইয়া রাতেই ঢাকাগামী বাসে উঠল। সেখান থেকে তারা সরাসরি CHH-এ গেল। শুভকে ICU-তে রাখা হয়েছে। মেহেরিন সেখানে রুকাইয়াকে ধরে কান্না করতেছে। এরপর ধীরে ধীরে সবাই আসে, কিন্তু শুভর জ্ঞান ফেরে না। তাই শুভকে জরুরিভাবে সিঙ্গাপুর নেওয়ার আলোচনা হয়। শুভ পরিবার থেকে একজন যেতে পারবে। মেহেরিন যেরকম পাগলামি করতেছে, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল মেহেরিন যাবে। দীর্ঘ 1 মাস চিকিৎসার পর শুভকে নিয়ে দেশে ফিরল মেহেরিন। দিন রাত এক করে সেবা করেছে শুভর। দেশে আসার পরে মেহেরিনের সাথে শুভর বিয়েটা হয়ে যায়। শুভ যখন বাসর ঘরে ঢুকলো, তখন দেখে বউ সেজে বসে আছে মাহমুদা। এ কি, তুমি এখানে কেন? আর মেহেরিন কোথায়? আমি তোমাকে ভালোবাসি আর আমার সাথেই তোমার বিয়ে হয়েছে, বুঝলে? এখন কথা না বলে আসো তো বাসর করবো। এসব পাগলের মতো বলো তুমি। আমার বিয়ে মেহেরিনের সাথে হয়েছে, তোমার সাথে নয়। আরে আরে রাগ করেন কেন দুলা ভাই, মজা করছিলাম। আপু বাথরুমে গেছে, বুঝলেন? একটু পরে ফ্রেশ হয়ে মেহেরিন ঘরে ঢুকলো। মেহেরিন জানে এতক্ষণ শুভর সাথে মজা করছিল মাহমুদা। এবার ঘর থেকে বের হয়ে যা, এবার এখানে আসো তুমি। আসলাম, চলো বাসরটা করে ফেলি। জি না, বাসর আর হচ্ছে না, কারণ আমাকে অনেক কাঁদিয়েছো, তাই আজকে বাসর হবে না, এটাই তোমার শাস্তি। আমিও সেনাবাহিনী, আমিও জানি কেমন করে নিজের জিনিস আদায় করে নিতে হয়। মেহেরিন আর শুভর ধস্তাধস্তি। পুরুষ মানুষের শক্তির কাছে মেয়ে মানুষ তো অসহায়, এটা কি বলতে হয়? তারপর বাকিটা ওই যে, আরে বোঝেন নাই, ওই যে